আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা একেবারে নির্ধারিত সময়ের পূর্বেই লাইভ ক্লাসে যুক্ত হয়ে গিয়েছি। তো ক্লাসটা আমরা শুরু করব। শুরুতেই কিছু কথা বলি, যেটা গত ক্লাসেও কিছুটা বলেছিলাম, যে তোমরা তো ক্লাস করছো, বাট তোমাদের কিন্তু প্রতিদিনই হচ্ছে ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো টপিকের উপরে 5টা হোক 10টা বাক্য কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে ছোট ছোট বাক্য হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করা, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আর কি। কারণ তুমি যদি হচ্ছে শুধু ক্লাস করো, নিজে বাসায় প্র্যাকটিস না করো, তাহলে হচ্ছে তুমি বেশি দূর আগাইতে পারবে না। আচ্ছা, আর হচ্ছে যেটা বললাম, যে বাসায় নিয়মিত হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের প্রতিদিনই হচ্ছে 2টা করে ভোকাবুলারি দিই, একদম বেছে বেছে, যেগুলো তোমাদের একাডেমিক অ্যাডমিশন এবং সামনের দিনগুলোতে লাগবে। সো এই ভোকাবুলারি গুলো নিজে পড়তে হবে এবং এবং হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কমেন্ট বক্সে 2টা থেকে 3টা যতগুলো বাক্য পারো লিখে ফেলতে হবে। তো এইভাবে যদি তুমি ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করো, তাহলে তোমার আত্মস্থ হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে কিনা? সো এটাই, ক্লাসের পাশাপাশি তোমাকে প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। যদি না ধরে রাখো, তাহলে তুমি হচ্ছে বেশি দূর আগাইতে পারবা না, ঠিক আছে কিনা? আর তুমি এবারই হচ্ছে একটা মনে করো যে এটাই তোমার জীবনের একটা সুযোগ ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখে ফেলার, অনেক ভালো কিছু করার। আর ফ্রি হ্যান্ড রাইটিং এটা হচ্ছে একটা, কি বলা যায়, একটা লং প্রসেস, ঠিক আছে? তো অনেক বিষয় জানতে হয়, শিখতে হয়। আমরা সবগুলোই শিখবো, বাট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, জাস্ট এতটুকুই। অ্যাটলিস্ট আমি যতটুকু প্র্যাকটিস দিই এটা করবা, যে হোমওয়ার্কটা দিই এটা করবা, গ্রুপে একটু পোস্ট করে দিবা, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা নর্মালি হচ্ছে ক্লাসের দিকে যাব। অনেকেই অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। তোমার যদি কোনো বন্ধু বান্ধবী থেকে থাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে, তাহলে তুমি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যে ফ্রি কোর্সটা তোমাদের জন্য এনেছি, এখানে তাকে এনরোল করতে বললো, ঠিক আছে? একদম ফ্রিতে তোমাদেরকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং যে টপিকটা রয়েছে এটা আমরা শিখিয়ে দিচ্ছি। সো এই ক্ষেত্রে কৃপণতা করবা না, সবাইকে একটু জানার সুযোগ করে দিবা। ওকে, এখন আমরা হচ্ছে ক্লাসের দিকে যাই। আমরা গত ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে শুরু করি। আমরা হচ্ছে সম্ভবত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা সম্পর্কিত যত যা ছিল সবগুলো শেষ করেছিলাম। আজকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনাইটের পরবর্তী যে টেন্স, সেখান থেকে আমরা শুরু করব। শুরুতে আমরা কিছু বাংলা বাক্য দেখব, ঠিক আছে? শুরুতে কিছু বাংলা বাক্য দেখবো আমরা। যারা, আর আরেকটা কথা বলি, এখানে অনেকে নতুন থাকতে পারে, যারা নতুন জয়েন হচ্ছে। সো বিগত 2টা ক্লাস আমাদের হয়েছে, যারা 2টা ক্লাস করো নাই, বিগত 2টা ক্লাস, এই 2টা ক্লাস অবশ্যই করে নিবা, ঠিক আছে? এই 2টা ক্লাস অবশ্যই করে নিবা। আমাদের ওয়েবসাইট, মানে তোমরা হচ্ছে আমাদের, দেখো সিআরডিবির হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে, যারা জানো না তাদের জন্য একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, তোমাকে হচ্ছে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে, কিভাবে ওয়েবসাইটে এনরোল করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, নোটশিট ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ওকে, এবার এখানে কিছু বাক্য আছে, বাক্যগুলো একটু দেখার চেষ্টা করো। এখানে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো একটু দেখার চেষ্টা করো। কি বলছে? আফিফা স্কুলে যাচ্ছে, তাই না? মানে আফিফার এই যে যাওয়ার যে কাজটা, এটা চলতেছে এরকম বোঝাচ্ছে। আবার তারা ক্রিকেট খেলছে, তো তাদের ক্রিকেট খেলাটা চলতেছে, মানে শেষ হয়ে যায়নি, ক্রিকেট খেলাটা এখনো শেষ হয়ে যায়নি, চলতেছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। আবার সে দৌড়াচ্ছে, আমি বই পড়ছি, মানে আমার বই আমি পড়তেছি এখনো, আমার শেষ হয় নাই পড়া। মা রান্না করছে, মা রান্না এখনো শেষ হয় নাই, মানে রান্না করার কাজটা চলছে। ওকে, তো এরকম যদি, এখন এই যে কাজগুলো সবই কিন্তু চলতেছে, ঘটতেছে, মানে মানে হচ্ছে তোমার রানিং আর কি, চলতেছে সবকিছুই, তাই না? এখন এই যে কাজগুলো, এগুলো হচ্ছে কোন কালে চলতেছে? বর্তমান কালে, তাই না? এই কাজগুলো হচ্ছে তোমার বর্তমান কালে চলতেছে। তোমাদের হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স বাংলা বাক্যের শেষে দেখে ক্রিয়া দেখে চেনা সহজ নিয়মটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, এজন্য আজকে বলছি না। সহজ নিয়মটা তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারো, প্রথম ক্লাসে শিখেছিলাম। আমি হচ্ছে আমার মতো পড়িয়ে যাচ্ছে এখন। সো আফিফা স্কুলে যাচ্ছে মানে কি? সে এখন সে স্কুলে যাচ্ছে, আমি বই পড়ছি, মানে আমার বই পড়ার কাজটা এখন চলতেছে। সো এই যে এখানে সবগুলো বাক্য দ্বারাই বোঝাচ্ছে যে কাজগুলো সব এখনই চলতেছে, এখনই চলতেছে। তো এটাকে বলা হয় তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? যেটা চলে। আমি বললাম যে তুমি কাজটা কন্টিনিউ করো, তার মানে কি? তুমি কাজটা চালিয়ে যাও। তো এর এই অর্থে থেকে তোমার কন্টিনিউয়াস আর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমান কালে কোনো কাজ চলে। যেমন একটু আমরা সংজ্ঞাটা দেখে নিই, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে, হচ্ছে, ঘটছে এরকমটা বোঝায়, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবগুলো টেন্সই গুরুত্বপূর্ণ, সবগুলো আমাদেরকে শিখতে হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যে বাংলা বাক্যগুলো দেখলাম, ওইগুলোকে যদি আমরা ইংরেজি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি গঠন প্রণালী জানতে হবে, তাই না?
গঠন প্রণালী জানতে হবে না, প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালী কিন্তু জানতে হবে। আচ্ছা, এখন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে? এম, ইজ, আর। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখবা। কন্টিনিউয়াস মানে হচ্ছে মেইন যে ভার্বটা ওটার সাথে আইএনজি যুক্ত করা, সেই যে ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে এগুলো বসিয়ে দিতে হবে। সো গঠন প্রণালী সাবজেক্টের পরে এম, ইজ, আর নিব, এরপরে হচ্ছে আমি কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এখন কথা হচ্ছে এম কোথায় নেব, ইজ কোথায় নেব, আর কোথায় নেব, এগুলো দেখার দরকার নেই। আমি তোমাদের শর্টকাট টেকনিক বলেছিলাম গত ক্লাসে। কি বলেছিলাম গত ক্লাসে? শর্টকাট টেকনিক বলেছিলাম, সেটা হচ্ছে কি এম। এম হচ্ছে এটা শুধু আয়ের পরেই বসবে। এম এম হচ্ছে শুধু আয়ের পরেই বসবে, আই এম। ওকে, আচ্ছা। আর ইজ, যেটা ইজ, ইজ আমি বলেছিলাম যে সকল ভার্বের শেষে এস আছে, কি আছে? এস। এই ভার্বটা তখনই বসবে যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার কি তোমরা জানো? এটা আগের ক্লাসে মানে গত ক্লাসগুলোতে পড়ানো হয়েছে। যেমন হচ্ছে ইজ, তারপরে অজ, এগুলো আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তারপর মনে করো অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ, হ্যাঁ, ইজ, অজ, এই সব ভার্বের শেষে দেখো এস আছে, এস আছে, এস আছে। তার মানে এই ভার্বগুলো তখনই বসবে যখন আমার সাবজেক্ট হবে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সিঙ্গেল নাম্বার যেটা। ওকে, তো আমি থার্ড পারসন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ইজ হবে, বাকি সব ক্ষেত্রে কি হবে? বাকি সব ক্ষেত্রে কি হবে? আর হবে, শেষ। ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে আর হবে। এখন আমরা এখান থেকে সবগুলো করব না, একটা আমি ধর হচ্ছে করি। আমরা বড় বাক্য করব, ছোট বাক্যে আমরা সময় নষ্ট করব না, কারণ ছোট বাক্য আমরা অনেকেই পারি, কারণ এটা সহজ। আচ্ছা, তারা ক্রিকেট খেলছে, তো আমার প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে, তাই না? বাংলা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, সো তারা দে। আচ্ছা, এখন তারা ক্রিকেট খেলছে, যেহেতু এটা কন্টিনিউয়াস চলতেছে, কাজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান কালে চলছে, সো আমার হচ্ছে গঠন প্রণালী অনুযায়ী সাবজেক্টের পরে এম, ইজ, আর নিতে হবে। এম, ইজ, আর নিতে হবে। এখন দে এটা যেহেতু প্লুরাল, তাই আমি হচ্ছে তোমার অক্সিলারি ভার্বটা হচ্ছে প্লুরাল, আর নিলাম, দে আর। আর এবার আমাদের কি লাগবে? মেইন ভার্ব। মেইন ভার্ব কোথায় থেকে? বাংলা বাক্যের শেষে, খেলছে, খেলাটা হচ্ছে আমার মেইন ভার্ব। সো প্লে, প্লে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সো প্লেইং, দে আর প্লেইং, তারা খেলছে। এখন ক্রিকেট, তারা কি খেলছে? কি, কাকে, কাদেরকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, তুমি কোশ্চেন করো তারা কি খেলছে? ক্রিকেট খেলছে, তাহলে ক্রিকেটটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। দে আর প্লেইং ক্রিকেট, CRICKET, ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। ক্লিয়ার? সহজ, তাই না? এবার হচ্ছে আমরা একটু বড় বাক্য দেখি। দেখো এখানে কি বলছে? বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক সেন্টেন্স আছে, আমি সবগুলো করাতে পারবো না, সবগুলো করাতে গেলে আমরা হচ্ছে বেশি পড়াইতে পারবো না আর কি। তো আমি হচ্ছে দুই একটা করাই দিব, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবা, এবং তোমাদের গুলো হয়েছে কিনা সেটার অ্যান্সারও এখানে দেওয়া আছে, দেখে ফেলবা। ওকে, তো দেখো বলছে যে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা করা যাবে না। দেখো প্রথমে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, এরপরে অবজেক্ট, এরপরে বাদ বাকি যা আছে প্রিপজিশন দিয়ে বাক্যকে টেনে লম্বা করা হয়, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। প্রিপজিশন থাকলে সেই রিলেটেড আমরা কিছু বসাবো, তাই না? আর অনেকে যেহেতু যুক্ত হয়ে গেছো, এখানে অনেকে নতুন থাকতে পারে, তাদেরকে বারবার বলছি গত দুইটা ক্লাস না করে থাকলে অবশ্যই করবে। একেবারে বেসিক জিনিস পড়ানো হয়েছে, অনেক ইন্ট্রোডাক্টরি কথা বলা হয়েছে, সো ওইগুলো অবশ্যই দেখে নিতে হবে। আমাদের কোর্সে যদি তোমরা এখনো এনরোল না হয়ে থাকো, ফ্রি কিন্তু, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্লাইডের সামনে দেখবে আছে, এখানে নাই। আচ্ছা দেখো, তো বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট বাংলাদেশ শুরুতে, যে বাংলাদেশের জনসংখ্যা মানে কোন জিনিসটা বৃদ্ধি পাচ্ছে? বাংলাদেশের জনসংখ্যা। তাহলে এইটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। তো বাংলাদেশের জনসংখ্যা, এই যে র আছে, র থাকা মানে কি? দা ড্যাশ ড্যাশ অফ এর নিয়ম, তাই না? দা ড্যাশ ড্যাশ অফ মানে বাংলা বাক্যে র প্রত্যয় থাকলে ওখানে অফ বসে। সো আমি এখানে বসাবো দা, এবার শেষের থেকে অনুবাদ করতে হয়, তাই তো? জনসংখ্যা, সো দা পপুলেশন, জনসংখ্যা ইংরেজি কি? পপুলেশন। সো দা পপুলেশন, র এর জন্য আমি নেব অফ, দা পপুলেশন অফ বাংলাদেশ। আমি পুরোটা বাংলাদেশ লিখলাম না, হ্যাঁ, বিডি লিখলে হবে না কিন্তু পরীক্ষায়, বাংলাদেশি লিখবা। আমি জাস্ট সময় নষ্ট যাতে না হয় সেজন্য, দ্য পপুলেশন অফ বিডি কি। এবার আমার কি লাগবে? আমার দেখো পাচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আমরা পড়ছি। তো সেক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব লাগবে কি? এম, ইজ, আর। এখন আমার সাবজেক্ট কোনটা এখানে? দ্য পপুলেশন নাকি বাংলাদেশ? কোনটা সাবজেক্ট? হ্যাঁ, তোমাদের আমি রাইট ফ্রম, যারা এখানে পেইড বাসের স্টুডেন্ট আছো, তোমাদেরকে পড়িয়েছিলাম যে প্রিপজিশনের আগের প্রিপজিশনের পরে যত নাউন থাকুক ওইটা কখনো সাবজেক্ট হয় না। কি হয় না? সাবজেক্ট হয় না। প্রিপজিশনের আগের অংশটা সবসময় সাবজেক্ট হয়। তার মানে আমার দা পপুলেশন হচ্ছে এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট আমার এটা কিন্তু পপুলেশন, এটা কি থার্ড পারসন, তাই না? কারণ এটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না, তাহলে থার্ড পারসন। আর এটা সিঙ্গুলার, কারণ এই নাউনের সাথে কোনো এস বাই এস নাই, তাহলে এটা আমার সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এর জন্য আমি কি নিব? দা পপুলেশন বাংলাদেশ ইজ নিব, ইজ।
ইজ নিব। কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী অনুযায়ী এম ইজ আর তারপর কন্টিনিউয়াস মানে তো ভার্বের সাথে আইএনজি, আইএনজি করতে হবে। সো দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ, এবার মেইন ভার্ব কোথায়, বৃদ্ধি পাচ্ছে। বাংলা বাক্যের শেষে কিন্তু ভার্ব থাকে, বৃদ্ধি সব সময় বাংলা বাক্যের শেষে হচ্ছে ক্রিয়া থাকে, ভার্ব থাকে। বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়া ইংরেজি কি ইনক্রিজ, না সবাই পারো। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজ, INCREASE ইনক্রিজ। এখন কন্টিনিউয়াস মানেই তো ভার্বের সাথে আইএনজি, তাই না? তো আইএনজি যুক্ত করে দিলাম। সো দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং। আর কি বাদ আছে আমার এখানে, হ্যাঁ কি বাদ আছে, শুধু এইটা বাদ, দিন দিন। দিন দিন ইংলিশ কি সবাই জানো, ডে বাই ডে হয়ে গেল। সো দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওকে, আরেকটা করি আমরা। বলছে যে সরকার বাংলাদেশে বায়ু দূষণ কমাতে চেষ্টা করছে। ইজ কেন হলো, কেন একটু আগেই বললাম না, যে সকল ভার্বের শেষে কি করো তোমরা, ক্লাস শুরু থেকে মনোযোগ দিয়ে করো না নাকি? দেখো তোমরা হচ্ছে, আর যারা নতুন তারা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখবে, কারণ এই অনেকে জানো না, কারণ গত ক্লাসগুলো করো নাই, সো নতুন করে আমার বারবার বলতে হয়। যে সকল ভার্বের শেষে এস আছে, ইজ, ওয়াজ, তারপরে হ্যাজ, তাই না, তারপরে ডাজ, এই সকল ভার্ব কখন বসবে, যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য পপুলেশন, এটা থার্ড পারসন না, পার্সন নাম্বার তো পারো, এটা তো আগে পড়ানো হয়েছে। পপুলেশন থার্ড পারসন, এবং এটা সিঙ্গুলার পপুলেশন, কারণ নাউনের সাথে যখন দেখবা যে এস অথবা ইএস আছে তখন এই নাউনটা প্লুরাল। যেমন পেন্স, এই পেনের শেষে একটা এস আছে, তাহলে এটা প্লুরাল। ঠিক আছে, বুকের শেষে একটা এস আছে, বুকস যখন দিব তখন এটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে। প্লুরাল যদি হয় তাহলে আমি এখানে আর দিব, আর যেহেতু সিঙ্গুলার কোনো এস নাই তাহলে এখানে ইজ হবে। ঠিক আছে, দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ঠিক আছে, হ্যাঁ অনেকে করছে, জুরায়া, তাসনিয়া, ফারিন, আহমেদ, সাব্বির, রিফাত, সব দেখি পেইড ব্যাচের স্টুডেন্ট। সুজন, হ্যাঁ তোমরা অন্য যারা পেইড ব্যাচে বাদে আছো তারা একটু বেশি চেষ্টা করো, হ্যাঁ কারণ পেইড ব্যাচের স্টুডেন্ট একটু বেশি পারবে নর্মাল জিনিস, কারণ এদেরকে বেসিক জিনিস পড়ানো হয়েছে ক্লাসে, তো এরা একটু বেশি পারবে। শ্রাবণ, সঞ্জিদা, সীমা, তোমরা যারা পেইড ব্যাচের বাইরে আছো সবাই একটু চেষ্টা করো। শোনো জাভেদ সরকার, তোমরা হচ্ছে অবশ্যই চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, কোশ্চেন থাকলে করো, ঠিক আছে কিনা? সরকার বাংলাদেশে বায়ু দূষণ কমাতে চেষ্টা করছে, এটা কি হবে, এটা কি হবে? পিপল মানে মানুষ, আর পপুলেশন মানে জনসংখ্যা। পিপল দিলে হবে না, দিতে হবে পপুলেশন। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, বাংলাদেশের সরকার, আচ্ছা সরকার, এখন আমার সাবজেক্ট কোথায়, সরকার বাংলাকে শুরুতে সাবজেক্ট, দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, এখানে দিলাম দ্য গভর্নমেন্ট, পুরোটা লিখলাম না, গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, সরকার চেষ্টা করছে, মানে কাজটা চলতেছে বর্তমানে, সরকার চেষ্টা করতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, সাবজেক্টের পরে, হ্যাঁ সাবজেক্টের পরে এম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি, জায়গায় না এখানে, ভার্বের সাথে আইএনজি, তাই না? তো আমার এখানে হচ্ছে তোমার সাবজেক্ট কি নিব, দ্য গভর্নমেন্ট, এটা তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমার ইজ বসবে, কি বলবে, ইজ বসবে। সো দ্য গভর্নমেন্ট ইজ, এখন আমার মেইন ভার্ব লাগবে। ভার্ব কোথায় থাকে, বাংলা বাক্যের শেষে ভার্ব থেকে, যে চেষ্টা করছে, এটা আমার ভার্ব। তাহলে তুমি এখানে বলো চেষ্টা করে ইংরেজি কি, ট্রাই। সো আমি দিলাম ট্রাই, যেহেতু কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সো ট্রাইং। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, সরকার চেষ্টা করতেছে। আর বাদ আছে কি, বাংলাদেশে বায়ু দূষণ কমাতে, তাই না? বাংলাদেশে মানে কি, যে বাংলা ক্রিয়া শেষে এ থাকা মানে হচ্ছে এখানে ইন হবে, মানে ইন বাংলাদেশ, বাংলাদেশে এ আছে, তাহলে ইন বাংলাদেশ, ওটা পরে যাবে। বায়ু দূষণ কমাতে, এই জিনিসটা এখনো তোমাদের পড়ায় নাই, ইনফিনিটিভ নিয়ে আলাদা একটা লেসন তোমাদের আছে। তো বাংলা বাক্যের শেষে তুমি যদি কখনো তে দেখো, তে, তাহলে মনে করবে এটা ইনফিনিটিভ হয়েছে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব, টু প্লাস V1 আর কি, টু প্লাস ভার্ব। সো বায়ু দূষণ কমাতে, এখানে তে আছে, তার মানে ইনফিনিটিভ নিয়ম, হ্যাঁ মানে ইনফিনিটিভ হবে, এখানে টু প্লাস ভার্ব হবে। সো টু দাও, কমানো ইংলিশ কি, কমাতে না, সো টু, কমানো ইংলিশ কি, রিডিউস, তাই না? দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু রিডিউস কি কমাতে, বায়ু দূষণ। সো বায়ু দূষণ ইংরেজি কি, এয়ার পলিউশন, তাই না? এয়ার পলিউশন লেখার জায়গা নেই, আর হচ্ছে ইন বিডি, শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। হ্যাঁ, যারা নতুন ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আর যারা একেবারে নতুন বলেছে, যেটা ফ্রিতে এনরোল করে ফেলো আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং কোর্সে। যদি এই নোটশিটগুলো পেতে চাও, ঠিক আছে কি না, নিয়মিত ভোকাবুলারি চর্চা করতে চাও, যেটা আমি প্রায় প্রতিদিন দিয়ে থাকি। আচ্ছা বাকিগুলো আমি করালাম না, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এই যে তোমরা হচ্ছে প্রতিদিন দেখলাম অনেকে, এটা খুব ভালো লেগেছে আমার, তোমরা হচ্ছে হোমওয়ার্কগুলো করছো, হোমওয়ার্কগুলো করে খাতায় লিখে আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং গ্রুপে পোস্ট করছো। আমি এগুলো দেখি, ভুল হলে সেগুলো সমাধান দিই, হ্যাঁ চেষ্টা করি। তো
এটা আমি যে দুইটা করলাম, বাকিগুলো এরকম হোমওয়ার্কের ভিতর যেগুলো আমি করবো না সেগুলো নিজেরা একটু খাতায় বাসা বসে করবা, করে এটা হচ্ছে গ্রুপে পোস্ট দিবে। হ্যাঁ, গ্রুপে পোস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমার নামটা একটু মেনশন করে দিবা, ইনস্ট্রাক্টর খালিদ সাইফুল্লাহ ভাইয়া। মেনশন করার কারণ হচ্ছে যাতে পোস্টটা আমার সামনে আসে, আমি দেখতে পাই আর কি, এই জন্য। ঠিক আছে, ওকে, এটা করে ফেলবে, একটু হোমওয়ার্কগুলো নিজে বাসায় করে ফেলবে, অ্যান্সার এখানে দেওয়া আছে, বুঝতে না পারলে একটু দেখে নিবা জাস্ট। আচ্ছা, এবার নেগেটিভ গঠন প্রণালী। এতক্ষণ তো আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ছিলাম, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। এখন যদি না বোধক বাক্য হয় তাহলে কি হবে? না বোধক বাক্য যেমন আমি পড়ছি না, হ্যাঁ, একটা ছিল আমি পড়ছি, এটা এতক্ষণ শিখেছি। না যখন থাকবে তখন কি? না থাকলে আমি ইংরেজিতে হচ্ছে নট লাগাবো। আর নটটা কিসের সাথে যুক্ত করতে হয় মনে আছে? নট এটা সবসময় অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করতে হয়, অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করতে হয়। নটটা কিসের সাথে যুক্ত করতে হয়? অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করতে হয়, যেটা আমরা গত ক্লাসেও দেখেছি। সো এখান নাম নেগেটিভ সেন্টেন্স হলে যা সব সেম থাকবে, শুধু এই অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর এর পরে একটা নট যুক্ত হবে, আর কিচ্ছু না। যেমন সে পড়ছে না, সে কি পড়ছে না, তাহলে সাবজেক্ট হি, তারপরে ইজ বসলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ, যেহেতু পড়ছে না তাই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলাম, হি ইজ নট রিডিং, শেষ, মেইন ভার্বের সাথে আইন যুক্ত হলো। আচ্ছা, এটা আমরা একটু চেষ্টা করি। সরকার ধর্ষণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, এটার ইংরেজি কি হবে? ভাই পেইড ব্যাচ কত টাকা? ফ্রি হ্যান্ড রাইটিংটা পুরোটাই হচ্ছে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, সব ফ্রিতে দিয়ে দিচ্ছি। নোটশিট, পিডিএফ, ক্লাসের যা আছে সব আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবা তোমরা। যেটা বললাম, তোমরা যারা হচ্ছে এখনো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে এনরোল করো নাই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারে একটু কাইন্ডলি নক দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে? তোমাদের কমেন্টেও দেখো বারবার দেওয়া হচ্ছে, এই নাম্বারে একটু নক দিবা, কাইন্ডলি নক দিয়ে বলবো আমি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হতে চাই, একদম ফ্রিতে সবকিছু এনরোল করিয়ে দিবে। ভিডিও যেটা আছে ওটা দেখলে বুঝতে পারবা। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, 27-এর আমাদের হচ্ছে পেইড ব্যাচ চলছে, ইবিআই, বাংলা, ইংলিশ, আইসিটি। তুমি সবগুলোতে যদি একসাথে ভর্তি হও তাহলে ডিসকাউন্টে তুমি মাত্র হচ্ছে কত, এই যে এখানে হচ্ছে তুমি 1699 টাকায় পেয়ে যাচ্ছ। যদি আলাদা আলাদা করে ভর্তি হতে চাও তাহলে ইংরেজিতে জন্য ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য 1100 টাকা দিতে হবে, বাংলার জন্য তোমাকে দিতে হবে হচ্ছে 500 টাকা, আর আইসিটির জন্য 500 টাকা। বাট একসাথে যদি ভর্তি হও তখন 1699 টাকা। আর আমাদের 26-এর যারা কামব্যাক করতে যাচ্ছ, পড়াশোনা আগে ঠিকঠাক করো নাই, কামব্যাক দিতে যাচ্ছ, রিভিশন দিতে যাচ্ছ, তাদের জন্য আমাদের কোর্স আছে, কামব্যাক কোর্স, কিছুদিন আগে শুরু হয়েছে। তোমরা 26-এর কোর্সটাতেও ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হও, যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, ঠিক আছে? সো ওইটা হচ্ছে ইবিআই কামব্যাক কোর্স, যেটা ওইটা আরো কোর্স ফি কম, ওইটা হচ্ছে তোমার 1499 টাকা, ঠিক আছে? সো চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, এখন আমরা ওইদিকে না যাই, আমরা হচ্ছে কি জানি শিখছিলাম, এই যে এখন নেগেটিভটা এভাবে করে ফেলতে হবে। এখন আমরা এই সেন্টেন্সটা একটু করি, সরকার ধর্ষণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, আসলেই কিন্তু নিচ্ছে না, তাই না? গতদিন 2টা ধর্ষণের ঘটনা ঘটেছে, এর আগেও ঘটেছে, আমরা কোনো পদক্ষেপ দেখলাম না, তাই না? তাহলে এটা কি হবে? সাবজেক্ট লাগবে, নিচ্ছে না, তাই না? তাহলে এটা আমার কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা নেগেটিভ আছে, নেগেটিভ। তাহলে আমার প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাই না? কন্টিনিউয়াস টেন্সে কি বসাতে? প্রথমে সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি। যদি নেগেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। তো সরকার ইংরেজি কি, বা এটা আমার বাক্যের সাবজেক্ট, বাংলা বাক্যের সাবজেক্ট শুরুতে থাকে দ্য গভর্নমেন্ট, সাবজেক্ট অবজেক্ট কিভাবে চিনতে হয় এটা তো আগে বলা শেষ। দ্য গভর্নমেন্ট নিচ্ছে না, এখন কি হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ, দ্য গভর্নমেন্ট ইজ। যেহেতু না আছে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে, নট। আচ্ছা, এখন ভার্ব কোথায়? এই যে নিচ্ছে না, নিচ্ছে, নেওয়াটা হচ্ছে আমার এখানে ভার্ব, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। সো নেওয়া ইংরেজি কি? টেক। যেহেতু হচ্ছে আমার এটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সো হবে দ্য গভর্নমেন্ট ইজ নট টেকিং, নিচ্ছে না। কি নিচ্ছে না? সাবজেক্ট বসালা, ভার্ব বসালা, লাগবে কি? অবজেক্ট কি কাকে কাদেরকে দ্বারা করলে, কি কাকে কাদেরকে দ্বারা কোয়েশ্চেন করলে পাওয়া যায়। কি নিচ্ছে না? যথাযথ পদক্ষেপ নিচ্ছে। যথাযথ পদক্ষেপটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। সো যথাযথ পদক্ষেপ ইংরেজি কি? প্রপার স্টেপস, প্রপার স্টেপ, শেষ। এবার আর বাকি আছে কি? ধর্ষণের বিরুদ্ধে। এই যে বিরুদ্ধটা হচ্ছে আমার এখানে কি? প্রিপজিশন, তাই না? তাহলে প্রিপজিশনটা আমাকে এখানে বসাতে হবে। প্রিপজিশন যদি থাকে এরকম বাংলা বাক্যে, জন্যে, বিরুদ্ধে, হ্যাঁ, এই টাইপ কিছু থাকলে প্রিপজিশনটা আগে বসাই দিতে হয়, তাই না? সো আমরা দিব এখানে against, AGAINST, against। এটা তো আমরা অনেক উচ্চারণ করো, against না কি যেন বলো, against নাকি? এটা against উচ্চারণ হচ্ছে against, ঠিক আছে? আর again যেটা বলো এটার উচ্চারণ হচ্ছে again, ঠিক আছে? এটার উচ্চারণ হচ্ছে again। যাই হোক, against ধর্ষণের বিরুদ্ধে, তাহলে হচ্ছে তোমার রেপ হবে, তাই না? রেপ, শেষ। তাহলে দ্য গভর্নমেন্ট ইজ নট টেকিং প্রপার স্টেপস against রেপের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে তোমার হচ্ছে
হ্যাঁ, সাদিক আল হাসান, এখন ভর্তি হলে কি সব অবশ্যই কমপ্লিট করা যাবে। তোমার আর্কাইভ ক্লাস দেওয়া আছে, তুমি যদি চাও দ্রুত শেষ করতে তাহলে আর্কাইভ ক্লাসগুলো করে শেষ করে ফেলতে পারো, অথবা আমাদের নিয়মিত লাইভ ক্লাসও করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, পেইড ক্লাসে ভর্তি হলে সব শেষ করা যাবে, সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, এখন আচ্ছা, স্টেপের সাথে কেন এস হলো, আমি এটাকে প্লুরাল করেছি, মানে পদক্ষেপ। যদি স্টেপ, আচ্ছা, প্রপার স্টেপস, তোমাদের হচ্ছে এটা আগেও এটা কি করেছে কোয়েশ্চেনটা, শাহিদা, শাহিদা শিফা। আচ্ছা, এই এস যুক্ত করা, আর্টিকেল যুক্ত করার বিষয়টা একদম প্রথম ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, প্রথম ক্লাসে বলেছিলাম। তো প্রথম ক্লাসটা একটু দেখে নিবা। আর দ্বিতীয় হচ্ছে, এখানে আমি পদক্ষেপ বলতে একটা পদক্ষেপ না, অনেক পদক্ষেপের কথা বলছি, যে কোনো পদক্ষেপ সরকার ধর্ষণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। সো অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে না, বা একটার বেশি নিচ্ছে না, এরকমটাই বোঝানোর জন্য। ঠিক আছে, মানে প্লুরাল করার জন্য দিয়েছে আর কি। স্টেপ, taking are not taking proper steps against corruption। আর কমন নাউনের একটা বিষয় বলেছিলাম, যে কমন নাউন যেগুলো আছে, কমন নাউন হচ্ছে এটা ওর শেষে হয় এস যুক্ত করতে হবে, অথবা আগে আর্টিকেল বসাইতে হবে। কি করতে হবে, আর্টিকেল বসাইতে হবে, কমন নাউন আলাদা বসতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়ম। নর্মালি হচ্ছে এটা তোমরা নিজেরা একটু পড়ে নিবা, আমি জাস্ট একবার করে দেখে যাচ্ছি। ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে গিয়ে অনেক সময় তোমাদের ভুল হয়, তা ওইটা একটু দেখাই দিই। দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় তোমার যদি হচ্ছে এই কি থাকে, তোমার হচ্ছে শেষে ই থাকে, তা ইটা উঠায় আইন যুক্ত করতে হবে। যেমন যেমন হচ্ছে মেক থেকে মেকিং, প্রিপেয়ার থেকে ই বাদ দিয়ে এখানে আইন যুক্ত করা হচ্ছে প্রিপেয়ারিং। ঠিক আছে, এভাবে দেখে নেবা, এগুলো স্লাইড তোমাদের নোট দিয়ে দিব, ওয়েবসাইটে ডাউনলোড করে নিবা। আচ্ছা, আর এরপরে কি, এরপর হচ্ছে তোমাদের যদি ডাবল ই থাকে তাহলে ই আর উঠানোর দরকার নেই, তুমি হচ্ছে ইটা রেখেই তারপরে আইনজিটা যুক্ত করে দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমার হচ্ছে দেখো, এগুলো জাস্ট নিজেরা দেখে নিবা যাতে কোনো কিছু বাদ না থাকে, এজন্য এগুলো যুক্ত করা। যদি তোমার হচ্ছে কি থাকে, যদি হচ্ছে তোমার ভার্বের শেষে কি থাকে, ওয়াই থাকে, তাহলে ওয়াইটা রেখে আইনজি যুক্ত করে, ক্রাই ক্রাইং, এনজয় এনজয়িং, অ্যাপ্লাই অ্যাপ্লাইং। ঠিক আছে, এই এরপরে হচ্ছে যদি আই ই থাকে, তুমি যদি ধরো ডাই একটা ভার্ব, তাই না, তো এই ভার্বের শেষে আই ই আছে, তো আই যুক্ত ভার্বের শেষে যদি আইনি যুক্ত করতে হয় তাহলে আইয়ের পরিবর্তে ওয়াই নিতে হয়। কি নিতে হয়? ওয়াই নিয়ে এরপর আইন যুক্ত করতে হয়, ডাইং। ঠিক আছে, এই ডাইং দেখলে কিন্তু মনে হচ্ছে না যে এটার আসল এক নম্বর ফর্ম হচ্ছে তোমার ডাই, মানে মারা যাওয়া, তাই না? যেটা হচ্ছে লাই আই ই না, আই উঠে ওয়াই হয়ে যাবে লাইং, ঠাইং। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও সবাই, যাতে ভুল না হয়। আচ্ছা, আর যদি তোমার হচ্ছে কি থাকে, তোমার যদি হচ্ছে ভার্বের শেষে কি থাকে, এল থাকে, কি থাকে, এল, এবং এই এল এর আগে যদি একটা ভাওয়েল থাকে, ভাওয়েল কি জানো না? ভাওয়েল তো জানো, এ ই আই ও ইউ, পাঁচটা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, এগুলো তো জানাই লাগবে। আর্টিকেল আছে না তোমাদের 26 সাথে যে বাসি হও তুমি, আর্টিকেল আছে না, আর্টিকেল শিখতে গেলে তো এগুলো জানতেই হবে। সো তোমার হচ্ছে যদি বাংলা বাক্যের ভার্বের শেষে এল থাকে, এল এর আগে ভাওয়েল থাকে, যেমন এই যে ও আছে এখানে, তাহলে আরেকটা এল নিয়ে তারপরে হচ্ছে তোমার আইনজিটা যুক্ত করে দিচ্ছ, যেমন কন্ট্রোলিং, দেখো ডাবল এল, হ্যাঁ। তারপর হচ্ছে ট্রাভেলিং, আরেকটা এল হবে এখানে। তারপর হচ্ছে ইনরোল হচ্ছে এটা দুই রকম বানান হতে পারে, দুই রকমই পরিসিদ্ধ, আমি এখানে দুইটা এল দিয়েছি অলরেডি। একটা ইনরোল দিয়ে মানে V1 হিসেবে একটা এলও দিতে পারো, আবার দুইটা এলও তুমি দিতে পারো। ঠিক আছে, সো ধরো একটা এল আছে, সো আরেকটা এল দিয়ে আমার এনটা যুক্ত করে দাও, সো সিগন্যালিং এভাবে আর কি। আচ্ছা, গেল, এগুলো হচ্ছে তেমন কিছু না। আর এই কোর্সের কথা তোমাদের বলে দেওয়া হচ্ছে 26/7 যারা আছো তোমরা চাইলে আমাদের ইবিআই ভর্তি হতে পারো। সবগুলোতে একসাথে ভর্তি হলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। যদি আলাদা ভর্তি হতে চাও আলাদা ভর্তি হতে পারো, সমস্যা নেই। হোয়াটএভার, তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিও। আচ্ছা, এখন আমাদের কোর্সে ভর্তি হলে যেটা হবে সেটা হচ্ছে তুমি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের ধারণাগুলো নিতে পারবা, দুইটার প্রস্তুতি তুমি এখন থেকে নিতে পারবা। আর প্রত্যেকটা টপিক একদম ভেঙে চুরে শিখতে পারবা, ইংলিশ ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক, হোয়াটএভার, বাংলা আইসিটি হোয়াটএভার, একদম ভেঙে ভেঙে তুমি শিখতে পারবা সবকিছু। এখানে পেড বেসের স্টুডেন্ট আছে, তারা জানে। আমরা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ক্লাসগুলো তোমরা করতে পারো, সেকেন্ড পেপারের ক্লাসগুলো করতে পারো, একদম ভেঙে ভেঙে কিন্তু আমরা পড়াই, প্রত্যেকটা শব্দ, গ্রামার, হ্যাঁ, সবগুলো ভেঙে ভেঙে। সো যারা ভর্তি হও না, ভর্তি হয়ে যেতে পারো, আশা করি অনেক ভালো কিছু হবে তোমার জন্য। অনলাইনে অনেক কোর্স আছে, যেমন আমার কাছে অনেকে নক দিয়ে বলে, ভাই আমি তো অলরেডি অন্য একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, সো এখানে গিয়ে ধোকা খাইছি, এখন আমি তো ভাই আর টাকা ম্যানেজ করতে পারছি, কি করব? তো বলো কি করব তখন আমরা?
আচ্ছা, এখন আমরা হচ্ছে আরো কিছু বাংলা বাক্য দেখি। কি দেখি? আমি আরো কিছু বাংলা বাক্য দেখি। সো আমি ভাত খেয়েছি, তাই না? মানে আমি ভাত খেয়েছি মানে কি বলো? খাওয়ার কাজটা কি চলতেছে? না, চলতেছে না। আবার প্রতিদিন খাই এরকমটাও কিন্তু বোঝাচ্ছে না। আমি ভাত খেয়েছি মানে আমার খাওয়া শেষ। ভাত খেয়েছি, আমি ভাত খাওয়া শেষ। তারপরে আমি চাবিটি হারিয়ে ফেলেছি মানে কি? হারিয়ে ফেলেছি মানে কি আমি হারিয়ে ফেলছি এরকম না। হারানো হয়ে গেছে, হারানো শেষ। ঠিক আছে? তারপর তুমি পরীক্ষায় ফেল করেছো মানে কি? ফেল করা তোমার শেষ অলরেডি। হ্যাঁ, এবার হচ্ছে তোমার আমি তাকে এইমাত্র দেখেছি মানে কি? দেখা শেষ। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো কাজ যদি বর্তমানকালে হয়ে যায়, শেষ হয়ে যায়, তো সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাংলা বকের শেষে দেখে যদি তুমি টেন্স জানতে চাও তাহলে প্রথম ক্লাসটা করে নিবা। আবারও বলছি, ওই ক্লাসে আমরা শিখিয়েছিলাম বাংলা বকের শেষে দেখে কিভাবে টেন্স শিখতে হয়। এখন তাহলে কোনো কাজ শেষ হয়ে গেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, মেরেছে, হ্যাঁ, এই টাইপ যদি থাকে তাহলে সেটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বর্তমানকালে কোনো একটা কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে? শেষ হয়ে গেছে। ওকে, রিফার টোটাল কয়টা ক্লাস হবে? টোটাল কোনো ক্লাস নেই, সব শেষ করতে যতগুলো ক্লাস লাগে। ঠিক আছে? আর নর্মালি আমার ইংলিশ ফার্স্ট পেপার আমি নিজে এটা বলতে পারবো না, কারণ আমার নিজের ইংলিশ ফার্স্ট পেপার পড়াইতে গিয়ে দেখা একটা প্যাসেজ পড়াইতে গিয়ে আমার লাগে 2টা ক্লাস, কখনো 4টা 5টা ক্লাসও লাগে একটু প্যাসেজটা বড় হইলে। সো মানে আমি আমারটা বলতে পারবো না। আমরা হয়তো ক্লাসের একটা দিয়ে দিই যে এতগুলো ক্লাস হবে, বাট এর বেশি ক্লাস নেওয়া হয়, কারণ পড়াইতে বেশি সময় লাগে। একটু তুমি যদি একটা জিনিস ভেঙে ভেঙে বিস্তারিত শিখতে চাও অবশ্যই সময় লাগবে, কিন্তু যদি ভাষা কোনো রকম হচ্ছে ধরতক্তা মার পেরেক হয় তাহলে তো ক্লাস বেশি লাগবে না। এই হচ্ছে বিষয়। এখন আমাদের হচ্ছে কোনো কাজ বর্তমানকালে এরকম শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইভাবে মনে রাখতে পারো তুমি। আর শর্টকাটের জন্য প্রথম ক্লাস দেখে নিও। এখন এখানে সংজ্ঞা আছে, সংজ্ঞা অলরেডি বলে দিয়েছি, তো দেখার দরকার নেই। গঠন প্রণালী, কারণ গঠন প্রণালী লাগবে না। আমি যতগুলো বাংলা বাক্য দেখলাম বা আমি আরো সামনে করব, আমার গঠন প্রণালী লাগবে। প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালী জানা থাকতে হবে। শর্টকাটে গঠন প্রণালীগুলো একদম শেষে শিখবো। তবে আমি পার্সোনালি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা গঠন প্রণালী একটু মনে রাখবা। বেশ কঠিন না, একদম সহজ। ঠিক আছে? একদম সহজ। শেষে বলে দিব না। দেখো এখানে হচ্ছে গঠন প্রণালী কি, আমার সাবজেক্ট তো বসবেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমার সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব বসবে। আর পারফেক্ট মানে মনে রাখবা, পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। ঠিক আছে? পারফেক্ট মানে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমার মেইন যে ভার্বটা থাকবে এটা 3 নম্বর ফর্ম বসাবো, আর যা আছে ওইগুলো বসাই দিব। ঠিক আছে? এখন কথা হচ্ছে হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে। ওই যে আগেই বলা শেষ, যে সকল ভার্বের শেষে এস আছে, এস, হ্যাজ, অজ, বারবার বলছি যাতে ভুলে না যাও, ডাজ, সবগুলো ভার্বের শেষে এস আছে। এইসব ভার্ব কখন বসবে? যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হ্যাজ বসবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। শেষ। ক্লিয়ার? আর আর যদি তোমাদের জন্য মনে হয় যে ভাই একটু দ্রুত পড়াই ফেলছেন, তাহলে একটু আস্তে ধীরে ধীরে পড়ান। তো ধীরে ধীরে পড়াবো। ঠিক আছে? আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করছি যাতে অল্প সময় বেশি পড়াতে পারি, এর জন্য। বাট তোমরা যদি ধরতে না পারো, সমস্যা হয় বুঝতে, সে হচ্ছে একটু বলবা যে ভাই একটু আস্তে পড়ান, ধীরে পড়ান, হ্যাঁ, 1x পড়ান, 2x গতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? কারণ এই কমেন্টটা অলরেডি আসে আমার পেইড ব্যাচে, বিশেষ করে ক্লাস দিতে গিয়ে যখন দেখি ছুটি করতেছে তখন তো 2x পড়ায়, সেক্ষেত্রে আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু করে ফেলি। আমি কোনটা করতে পারি দেখি তো। পুলিশ 2 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে, এটাই করি, এটা একটু বড় আছে। সো পুলিশ 2 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে মানে গ্রেফতার করা শেষ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করা শেষ মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কোথায়? বাংলা বাক্যের শুরুতে, দ্য পুলিশ মানে পুলিশ, তাই না? আচ্ছা, এখন অক্সিলারি ভার্ব লাগবে। হ্যাভ নিব নাকি হ্যাজ নিব বলো তো? হ্যাভ নিব নাকি হ্যাজ নিব? গাইস, পেইড ব্যাচের যারা হচ্ছে তারা পারবে সহজে। বিষয়টা হচ্ছে তোমার কালেকটিভ নাউন পড়েছো কিনা তোমরা? কালেকটিভ নাউন, যেটা কালেকটিভ নাউনের পরে কিন্তু তোমার হচ্ছে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউনের গ্রামার আছে 2-1টা, এই গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। তো আমার এখানে পড়ানো সম্ভব না, সময় পেলে হয়তো শেষের দিকে পরে কখনো পড়াবো। সো দ্য পুলিশ কালেকটিভ নাউনের পরে তোমার হচ্ছে ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়। প্লুরাল হইতে পারে যখন কালেকটিভ নাউনের ভিতরে একটা মতভেদ সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তখন প্লুরাল হয় আর কি। তো দ্য পুলিশ এটা হচ্ছে তোমার একটা কালেকটিভ নাউন। হ্যাঁ, পুলিশ বাহিনী মানে পুলিশ মানে হচ্ছে পুলিশ বাহিনী। তো বাহিনী মানে তো একজনকে না, অনেকজনকে বোঝাচ্ছে। সো অনেকের সমষ্টি মানে ওটা কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের পরে সাবজেক্ট হয় সিঙ্গুলার। বাট পুলিশটা হচ্ছে ডিফারেন্ট। পুলিশটা কি? ডিফারেন্ট। এটা প্রত্যেকটা গ্রামারে হচ্ছে এক্সেপশনাল কিছু থাকে, ব্যতিক্রম কিছু থাকে। কি থাকে? ব্যতিক্রম কিছু
থাকে। তো এই পুলিশ এটা কালেকটিভ নাউন হইলেও এটা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে। সো এখানে হবে দ্য পুলিশ হ্যাভ, কি হবে, দ্য পুলিশ হ্যাভ, অক্সিলারি ভার্ব বসানো শেষ। এখন আমার ভার্ব কোথায়, ভার্ব কোথায়, বাংলা বাক্যের শেষে যে গ্রেফতার করেছে, গ্রেফতার করাটা হচ্ছে আমার ভার্ব, সাবজেক্ট ভার্ব লাগবে। দ্য পুলিশ হ্যাভ, গ্রেফতার করা ইংলিশ হচ্ছে অ্যারেস্ট, তাই না, অ্যারেস্ট। যেহেতু আমার পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট মানে V3, অ্যারেস্টের হচ্ছে 3 নম্বর ফর্ম কি, অ্যারেস্টেড, তাই না। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড মানে পুলিশ গ্রেফতার করেছে। এবার তুমি কোশ্চেন করো যে অবজেক্ট লাগবে, অবজেক্ট জানতে গেলে কি কাকে কাদেরকে দ্বারা কোশ্চেন করতে হয়, তুমি কোশ্চেন করো কাদেরকে গ্রেফতার করেছে, 2 জন ব্যক্তিকে, বা কাকে গ্রেফতার করেছে, 2 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সো 2 জন ব্যক্তি, এটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। সো 2 জন ব্যক্তি ইংরেজি কি, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 2 people, ঠিক আছে, 2 জন ব্যক্তি গ্রেফতার করেছে, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 2 people, ঠিক আছে। আরিফুল বলছে 2 criminal person, মানে অপরাধী ব্যক্তি। আমি এখানে অবশ্য অপরাধী ব্যক্তি দিই নাই, হ্যাঁ, ক্রিমিনাল পারসন মানে অপরাধী ব্যক্তি, যে জাস্ট 2 জন ব্যক্তি, সো 2 people, শেষ। আচ্ছা, আর যারা হচ্ছে আজে বাজে কমেন্ট করবে না প্লিজ, তোমরা হচ্ছে ক্লাস, অনেকে আছে এখানে শিখতে এসেছে, ক্লাস মনোযোগ দিয়ে করতে এসেছে, তাদের তোমার কনসেন্ট্রেশনে ব্যাঘাত সৃষ্টি করো না, সবাইকে একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে দাও, ঠিক আছে। জাহিদুল করেছে মেহেদি গাইস, মেহেদি আবার দিয়েছে হচ্ছে গাইস। আচ্ছা, গাইসটা তুমি শুধুমাত্র স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবে, এটা রিটেন ইংলিশে ব্যবহার করা যাবে না, তোমাকে পিপলই ব্যবহার করতে হবে, পার্সন ব্যবহার করতে হবে। গাইস, হ্যাঁ, হাই গাইস, কি অবস্থা তোমার, ঠিক আছে কিনা। গাইসটা স্পোকেন ইংলিশে, এটা রিটেন ইংলিশে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। পিপল, পারসন এগুলো ইউজ করতে হবে। আচ্ছা, আর পারসন দিলে পারসনস দিতে হবে, ঠিক আছে কিনা, 2 persons। ওকে, থ্যাংক ইউ। হচ্ছে রিফাত, নুসরাত, তাসপিয়া, বর্ষা, সাদিক আল হাসান, ম্যাক্সিমাম সব পেইড বেস রেস্টুরেন্ট। বাকিদের কি অবস্থা, মিম ইসলাম, জান্নাতুল মাওয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অ্যান্সার গুলো হচ্ছে, হ্যাঁ, গুড, একটু প্র্যাকটিস করো। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। আমি একটা করে দিব, বাকিগুলো প্র্যাকটিস করে আসবা, ঠিক আছে। খাতায় লিখবা, লিখে গ্রুপে পোস্ট দিয়ে দিবা, ফ্রি হ্যান্ড রাইটিং এর যে গ্রুপটা আছে ফেসবুক, এখানে পোস্ট দিয়ে দিবা, আমাকে একটু মেনশন করে দিও, আমি দেখতে পারবো। আচ্ছা, আমরা এটা করি, বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। করেছেন মানে কি, গবেষণা করা শেষ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শেষ, কাজ শেষ, মানে গবেষণা করা হয়ে গেছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে করে ফেলো, আমার সাবজেক্ট লাগবে, তাই না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রথমে লাগবে সাবজেক্ট, কি লাগবে, সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায়, বাংলা বাক্যের শুরুতে সাবজেক্ট, বিজ্ঞানী, দ্য সায়েন্টিস্ট, তাই না, বিজ্ঞানীরা, তার মানে সায়েন্টিস্ট, TISTS যুক্ত করলাম, কারণ বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানী, সায়েন্টিস্ট, দ্য সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা। আচ্ছা, এখন সাবজেক্টের পরে কি লাগবে, হ্যাভ, হ্যাজ, তাই না, হ্যাভ অথবা হ্যাজ লাগবে। আর এরপরে আমার যেহেতু পারফেক্ট, তাই V3। তো কি হবে, যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল মানে হ্যাভ, হ্যাজ কখন বসে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো দ্য সায়েন্টিস্ট হ্যাভ, এবার আমার মেইন ভার্ব লাগবে। মেইন ভার্ব কোথায়, একদম বাংলা বাক্যের শেষে, যে গবেষণা করেছেন, এটা আমার হচ্ছে ভার্ব। আচ্ছা, গবেষণা করা ইংরেজিটাকে, গবেষণা ইংরেজিটা হচ্ছে ডু রিসার্চ বলতে পারো, পারতে হবে। দেখো কোথায় ছিলাম, গবেষণা। আচ্ছা, গবেষণা ইংরেজি কি, ডু রিসার্চ, RESEARC, ডু রিসার্চ, অথবা কন্ডাক্ট রিসার্চ। কন্ডাক্ট রিসার্চ দিলে এটা একটু স্ট্যান্ডার্ড মনে হয়। কন্ডাক্ট মানে হচ্ছে তোমার পরিচালনা করা। হ্যাঁ, যেমন আমি বললাম যে আই এম কন্ডাক্টিং অ্যান অনলাইন ক্লাস রাইট নাও, আমি এখন একটা অনলাইন ক্লাস পরিচালনা করছি, কন্ডাক্ট করছি। সো কন্ডাক্ট রিসার্চ হতে পারে, হ্যাঁ, কন্ডাক্ট রিসার্চ মানে গবেষণা করা, গবেষণা পরিচালনা করা আর কি। সো আমরা এখানে দিব দ্য সায়েন্টিস্ট হ্যাভ, কি দিব বলো, কন্ডাক্ট দিব না ডু দিব, ডু দিয়ে করি, সমস্যা নেই। হ্যাভ, ডু তো যেহেতু ভার্ব, তো কি হবে, কি হবে, ভার্বে 3 নম্বর হবে, পারফেক্ট না, পারফেক্ট মানে V3। সো দ্য সায়েন্টিস্ট হ্যাভ ডান রিসার্চ, রিসার্চ, RESEARC, রিসার্চ, ঠিক আছে, ওখানে একটা এইচ আছে, হ্যাঁ, বুঝে নিও। দ্য সায়েন্টিস্ট হ্যাভ ডান, অনেকে বুঝবে না, RESEARCH, রিসার্চ, যে হচ্ছে সায়েন্টিস্ট হ্যাভ ডান রিসার্চ, তোমার বিজ্ঞানীরা গবেষণা করেছে। ও সরি, এখানে আবার ছিল গুরুত্বপূর্ণ গবেষণা, তার মানে দিতে হবে ইম্পর্টেন্ট রিসার্চ, এখানে ইম্পর্টেন্ট হবে, ইম্পর্টেন্ট রিসার্চ। হ্যাঁ, বিজ্ঞানীরা করেছে গুরুত্বপূর্ণ গবেষণা। আর আমার কি বাকি আছে, আর বাকি আছে আমার জলবায়ু পরিবর্তন নিয়ে। এই যে নিয়ে তার মানে প্রিপোজিশন বসায় দিতে হবে এখন। কারণ কোনো বিষয় নিয়ে গবেষণা করা, কোনো বিষয় সম্পর্কে গবেষণা করার ক্ষেত্রে আমরা মানে গুরুত্বপূর্ণ
জলবায়ু পরিবর্তন নিয়ে মানে কি, জলবায়ু পরিবর্তন সম্পর্কে, সো অ্যাবাউট দিতে পারি আমরা এখানে, অ্যাবাউট দিতে পারি, অ্যাবাউট। আবার কোনো বিষয়ের উপরে গবেষণা করার অর্থে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। হ্যাঁ, দ্য সায়েন্টিস্ট হ্যাভ ডান ইম্পর্টেন্ট রিসার্চ অ্যাবাউট অথবা অন জলবায়ু পরিবর্তন, ইংরেজি কি ক্লাইমেট, জলবায়ু ক্লাইমেট পরিবর্তন চেঞ্জ, সো হবে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল, CHANG। হ্যাঁ, the scientists have done important research about or on climate change, ঠিক আছে, হবে, পারা যাবে না? হ্যাঁ, আর যারা হচ্ছে যে সকল গাইজ হচ্ছে তোমরা হচ্ছে কি বলতো বুঝতেছো না, মানে বড় বড় বাক্যগুলো পারতেছো না, তারা ওই শুরু থেকে ক্লাসগুলো করবে এবং ছোট ছোট বাক্যগুলো আগে ট্রান্সলেট করার চেষ্টা করো। ছোট ছোট বাক্য তুমি হচ্ছে ট্রান্সলেট করবা, এরপর আস্তে আস্তে বড়র দিকে যাবা, ঠিক আছে? ছোট ছোট বাক্যগুলো আমার এখানেও ছিল, তুমি এইগুলো আগে প্রত্যেকটা প্র্যাকটিস করবা, এগুলো সবগুলো প্র্যাকটিস করবা, এরপরে একটু বড়র দিকে যাবা, না বুঝতে পারলে একটু মাথা খাটাবা, ঠিক আছে? বুঝতে পারবা ইনশাল্লাহ। শুরু থেকে ক্লাসগুলো করবা একদম একটার পর একটা, আশা করি তোমার এই সমস্যাটা থাকবে না। আর ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়টা যেটা বললাম, সব থেকে দেখো ইংলিশ গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স। যে ইংলিশ গ্রামার পারে না সে যদি জানতে চাইবে আমি আগে কি শিখবো, বলতে হবে টেন্স শিখো। টেন্স শিখতে পারলে বাকিগুলো তুমি ইনশাল্লাহ আস্তে আস্তে সব বুঝতে পারবা বা ধরতে পারবা। তো এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং আমি টেন্সটা প্রত্যেকটা একটু বিস্তারিত করে পড়াচ্ছি। বেসিক ক্লাস নিলেও আমি টেন্সটা ভালো করেই পড়াই দিই, কারণ টেন্স জানতে হবে আগে, টেন্স শিখতে হবে। টেন্স যে পারবে সে মনে করো যে সব ধরনের বাক্য মোটামুটি সে ইংরেজিতে বলতে পারবে। কারণ আমরা যত কথা কাজ করি সব তিনটা কালে, অতীত, বর্তমান, নাই ভবিষ্যৎ। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ শিখে ফেলেছো তুমি, তা তোমার আর বাধা কিসে? কেউ ঠেকায় রাখতে পারবে না তোমাকে, ঠিক আছে? সো বাকিগুলো কি করবা, একটা করলাম, বাকিগুলো প্র্যাকটিস করে ফেলবা। না বুঝতে পারলে এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে, দেখে ফেলবা, শেষ। এবার দেখো তোমার হচ্ছে কি বলতেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমার কি থাকবে, না যখন আমার কি থাকবে না, মানে হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে আজরাইল ব্যবহার হয়, কি আজরাইল মানে, আজরাইল মানে হচ্ছে তোমার এতে হচ্ছে তোমার যে অলরেডি, তারপর যেতে যাস না, এগুলো ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে রাখবা এই জিনিসগুলো ব্যবহৃত হয়। এখন তুমি ধরো রাইট ফর্ম ভার্ব করতেছো, ভার্ব কারেক্ট করবা, তো সেক্ষেত্রে যদি তোমার এই আজরাইল থাকে কোনো সেন্টেন্সে, তাহলে তুমি মনে করবে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ ভার্বটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে ফেলতে হবে, ঠিক আছে? যাই হোক, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা। তো নর্মাল হচ্ছে এই জিনিসগুলো আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এখন যেহেতু আমরা বাংলা থেকে শিখছি, সো এই যে মনে রাখবা ইতোমধ্যে, আগেই অর্থে আমরা কি ব্যবহার করি, অলরেডি ব্যবহার করি। এইমাত্র মানে এইমাত্র কাজটা হয়ে গেছে, শেষ, জাস্ট এইমাত্র, জাস্ট নাও, রিসেন্টলি, সম্প্রতি হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই, ঠিক আছে? ইয়েট থাকা মানে ওটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্স আমরা দেখবো সবগুলোই। আর লেটলি মানেও সম্প্রতি, লেটলি মানে আবার লেট হচ্ছে অ্যাজেক্টিভ, কি লেট হচ্ছে অ্যাজেক্টিভ, তো অ্যাজেক্টিভের সাথে যদি এল যুক্ত হয় সেটা নিশ্চিত হচ্ছে কি হয়, অ্যাডভার্ব হয়, তাই না? লেটলি অ্যাডভার্ব, যাই হোক, কিন্তু লেট মানে দেরি, লেটলি মানে দেরি ভাবে, দেরি করে না, লেটলি মানে সম্প্রতি, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে হার্ড মানে কঠিন, হার্ড, হ্যাঁ, হার্ড মানে কি কঠিন, সো হার্ডলি মানে কঠিন ভাবে না, হার্ডলি কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? তোমাদের যাই হোক, এটা অনেকে হয়তো জানবে না, স্কার্সলি, হার্ডলি, সেলডম, এরকম কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে। এগুলোর অর্থ হচ্ছে কোনো কিছু করি না বললেই চলে, যেমন আমি কোনো বই পড়ি না বললেই চলে। শেখাবো তোমাদের, আই হার্ডলি রিড এনি বুক, আমি কোনো বই পড়ি না বললেই চলে, ঠিক আছে? এগুলো নেগেটিভ অ্যাডভার্ব আর কি। যাই হোক, এখন আমরা হচ্ছে প্রত্যেকটা একটু একবার করে দেখার চেষ্টা করবো, নিজেরা একটু পড়ে নিবা, আমি জাস্ট একটু একবার হালকা করে একটু দেখাই দিব, টাচ দিয়ে যাবো আর কি। আচ্ছা, এখন দেখো অলরেডিটা আসলে কি অর্থে ব্যবহৃত হয় এটা আমাদের জানতে হবে। আসলে কি অর্থে, তুমি ধরো ইংরেজিতে কথা বলতে যাচ্ছ, স্পোকেন ইংলিশও তো লাগে এগুলো, তাই না? সবই লাগবে, তো তোমার জানতে হবে কোনটার ইউজেসটা কি। তো ধরো কেউ তোমাকে প্রশ্ন করলো, অলরেডি কখন ব্যবহার করবা, কেউ তোমাকে প্রশ্ন করলো কি তুমি কখন হোমওয়ার্ক করবা, মানে ক্লাসে হোমওয়ার্ক দিয়েছে বা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, যে তোমার বন্ধু বা বান্ধবী তোমাকে বলতেছে যে তুমি কখন হোমওয়ার্ক করবা। এখন তুমি যদি আগেই হোমওয়ার্কটা করে ফেলো, মানে তোমার ইতিমধ্যে হোমওয়ার্কটা করা শেষ হয়ে যায়, তখন তুমি এখানে অলরেডি ব্যবহার করবা। দেখো তোমাকে বললো তুমি কখন হোমওয়ার্ক ব্যবহার করবে, তো তুমি তখন তাকে বললা, তুমি তার প্রশ্নের উত্তরে তাকে বললা কি আমি ইতোমধ্যেই বা আগেই আমার হোমওয়ার্ক করে ফেলেছি। তো কোনো কাজ যদি তুমি ইতোমধ্যে মানে আগেই করে ফেলো, তো সেক্ষেত্রে তুমি অলরেডি ব্যবহার করবা। কি ব্যবহার করবা? অলরেডি ব্যবহার করবা, ঠিক আছে? তাহলে ইংলিশটা কেমন হবে? এখন অলরেডিটা কোথায় বসবে?
অলরেডি তো হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব না, অ্যাডভার্ব, তো এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসবে। সো আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি ইতোমধ্যেই আমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছি। আবার দেখো তোমার ফ্রেন্ড তোমাকে বললো চলো বন্ধু রেস্টুরেন্টে লাঞ্চ করে আসি, এখন তোমার মনে করো অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে বাসায়, ঠিক আছে, লাঞ্চ করার পরে তোমাকে ফোন দিয়ে বলতেছে চল বন্ধু আজকে রেস্টুরেন্টে একটা খাওয়া দিয়ে আসি। তুমি বললা যে বন্ধু আমার তো অলরেডি খাওয়া শেষ, এই যে অলরেডি খাওয়া শেষ, ইতোমধ্যেই আগেই খাওয়া শেষ, ঠিক আছে কিনা? সো এই যে ইতোমধ্যেই লাঞ্চ করে ফেলেছি, তার মানে কি ফেলেছি মানে করা শেষ, কাজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আই হ্যাভ অলরেডি হ্যাড মাই লাঞ্চ, আই হ্যাভ অলরেডি হ্যাড মাই লাঞ্চ, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কোনো কাজ যদি আগেই করা হয়ে যায়, ইতোমধ্যেই হয়ে যায়, তাহলে হচ্ছে আমি সেখানে অলরেডি ব্যবহার করব। অলরেডিটা কোথায় হবে বলো তো? অলরেডিটা হবে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে হবে। আচ্ছা এখন এখানে দেখো যে আই হ্যাভ অলরেডি হ্যাড মাই লাঞ্চ, তুমি ভাই এখানে তো বলছে লাঞ্চ করা, মানে এখানে দেওয়া উচিত ছিল ইটেন লাঞ্চ, তাই না? হ্যাড কেন দিয়েছেন? দেখো হ্যাভ, হ্যাভ, এই হ্যাভ এটা হচ্ছে তোমার, এটার অনেকগুলো অর্থ হতে পারে। হ্যাঁ, হ্যাভ অর্থ পান করা হতে পারে, হ্যাভ অর্থ খাওয়া হতে পারে, ঠিক আছে, হ্যাভ অর্থ আছে থাকা অর্থ হতে পারে। সো হ্যাভ অর্থ আমরা খাওয়া অর্থে ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম যে আমি 1 কাপ চা খেয়েছি, হ্যাঁ, সো আমি বললাম আমি 1 কাপ চা খেয়েছি, তাহলে খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো হবে আই হ্যাভ। এখন আমি হ্যাভ অর্থ খাওয়া না, এটাকে মনে করো আমি ব্যবহার করব বাক্যে, মেইন ভার্ব, হ্যাভটাকে আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয় না? তো হ্যাভের 3 নম্বর ফর্ম কি? হ্যাড। হ্যাভের 3 নম্বর ফর্ম কি? হ্যাভের 2 এবং 3 নম্বর ফর্ম হচ্ছে V2 এবং V3 হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাভ হ্যাড, এখানে এই হ্যাডটা মেইন ভার্ব এবং এটার অর্থ হচ্ছে এখানে খাওয়া, আর এই হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? সো আই হ্যাভ হ্যাড আ কাপ অফ টি, আমি 1 কাপ চা খেয়েছি বা চা পান করেছি। গুড। আচ্ছা এরপরে এখন এটাকে তোমার স্পোকেন ইংলিশে যদি বলতে চাও তাহলে তুমি খাপা বলতে পারো। কি বলতে পারো? খাপ অফ না বলে তুমি হচ্ছে খাপা বলতে পারো। যেমন হচ্ছে এরকম CUPPA খাপা, হ্যাঁ, স্পোকেন ইংলিশে বলা হয় যে আই হ্যাভ হ্যাড আ কাপ অফ টি। খাপা টি, খাপা মানে কাপ অফ টি, কাপ অফ টি, খাপা টি। আই হ্যাভ হ্যাড আ কাপ অফ কফি, ঠিক আছে, এরকম বলতে পারো। এরকম কিছু আছে যেমন কাইন্ড অফ কে বলতে পারো তুমি হচ্ছে স্পোকেন ইংলিশে বলতে পারো কাইন্ডা। কি বলতে পারো? কাইন্ডা বলতে পারো। আই এম কাইন্ড অফ বিজি রাইট নাও, মানে আই এম কাইন্ড অফ বিজি রাইট নাও, আমি এখন কিছুটা বিজি আছি, সো আই এম কাইন্ড অফ বিজি, ওকে, ইটস কাইন্ড অফ বোর্ড, ঠিক আছে। এগুলো স্পোকেন ইংলিশের ব্যাপার, তোমরা এগুলো সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়, কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয় হচ্ছে তোমার দ্রুত কথা বলার জন্য, ঠিক আছে। এটা আমাদের বাংলায় হচ্ছে, বিভিন্ন ভাষায় রয়েছে, তো সেই হিসেবে আমাদের ইংরেজিতেও আছে, অনেক বিষয় আছে। যাই হোক, আরো আছে, গনা আছে, ওয়ানা আছে, ঠিক আছে, অনেক বিষয় আছে। তো এই বিষয়টা ক্লিয়ার, বুঝতে পেরেছো অলরেডির ব্যবহারটা? রফিক ভাই আমার বানান বেশি ভুল হয়, আমি করণীয় কি? এই তো, এই সমস্যাটা তোমার একা না, আমার ছিল, ঠিক আছে। যেমন আমি কি করতাম, বানান আমার যেভাবে মনে থাকতো আমি সেভাবে মুখস্থ করে নিতাম। তুমি এভাবে করতে পারো, কিন্তু সঠিক উচ্চারণটা যখন করবা তখন আবার সঠিকটাই করবা। যেমন আমি যখন ছোটবেলায় পড়তাম, যেমন হচ্ছে ধরো FOREIGN, এটা কি ফরেন, তাই না? ফরেন, তো এটার উচ্চারণ, এটা আমার বানান মনে থাকতেছে না, তো আমি কি করতাম, ফর ইগেন, EIGN, ইগেন, তো আমার এভাবে মনে থাকতেছে, ফর ইগেন, তো আমি এভাবে মনে রাখতাম, ফর ইগেন করে পড়তাম, ফর EIGN, ফর ইগেন। কিন্তু যখন হচ্ছে আমি আবার বলতাম মুখ দিয়ে, তখন আবার ফরেন বলতাম। তা হচ্ছে রেস্টুরেন্ট, তাই না? এটার উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট, একদম সঠিক উচ্চারণ যেটা রেস্টুরেন্ট, অর্থাৎ AU এর উচ্চারণটা হয় না ইংলিশে। এই রেস্টুরেন্ট বানানে, যেটা রেস্টুরেন্ট বানানে AU এর উচ্চারণটা হয় না, এটা হবে রেস্টুরেন্ট। তো আমার এটা মনে থাকতো না, তো আমি কিভাবে করতাম, রেস্টাউরান্ট, কি পড়তাম, রেস্ট TAU টাউ, TAU টাউ, রেস্টাউরান্ট, এভাবে পড়তাম। কিন্তু মুখস্থ মানে বানানটা জেনে রাখার জন্য বারবার পড়তে হবে, একটা শব্দ বানান হচ্ছে না, 3-4 বার 5 বার করে পড়ো, ঠিক আছে, যেভাবে মনে থাকে ওইভাবেই পড়ো। এরপরে যখন উচ্চারণ করবো তখন আবার রেস্টুরেন্ট বলো না, মান সম্মান ইজ্জত কিন্তু কিচ্ছু থাকবে না, সব ফালুদা হয়ে যাবে, বলতে হবে রেস্টুরেন্ট। হ্যাঁ, I wanna go to a restaurant today for having lunch. আচ্ছা যাই হোক, আচ্ছা এখন আমরা হচ্ছে পরেরটাতে চলে যাচ্ছি। এবার হচ্ছে জাস্ট নাও, এই মাত্র কোনো কাজ হয়ে গেছে এই অর্থে। যেমন আমি এই মাত্র তার সাথে কথা বলেছি, হ্যাঁ, যে বললো তোমাকে, ধরো তোমরা একটা পার্টির আয়োজন করতেছো, তো তোমার বন্ধু বললো যে ওকে কি দাওয়াত দিয়েছিস?
দাওয়াত দেওয়া হয়েছে কি ওকে, তখন তুমি তাকে বললা এই তো এইমাত্র তাকে কল করেছি, মানে এইমাত্র তাকে দাওয়াত দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইমাত্র জাস্ট নাও ইউজ করতে হবে। কি করতে হবে? জাস্ট নাও ইউজ করতে হবে। হ্যাঁ, এখন যেমন সে এইমাত্র বাহিরে গিয়েছে, বা ট্রেনটি এইমাত্র স্টেশন ছেড়ে দিয়েছে, দেখো আমি এইমাত্র কাজটা করেছি, তো এইমাত্র তো এই যে জাস্ট নিলাম আই হ্যাভ। তো এটা কোথায় নিতে হবে বলো তো? এটা নিতে হবে তোমার অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। আইভ জাস্ট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে এটা মূলত হচ্ছে আই হ্যাভ। এটা কি? এটা মূলত হ্যাভ ছিল, তো এটাকে কন্ট্রাকশন ফর্ম করে হচ্ছে আইভ করা হয়েছে। এটার উচ্চারণ হচ্ছে আইভ আইভ আইভ, ঠিক আছে? I've just completed I've just completed the work. আমি এই মাত্র কাজটা শেষ করেছি। I have just talked to him. টকের পরে কারোর সাথে কথা বলা অর্থে কিন্তু talk with him হয় না, talk to হয়। I have just talked to him. আমি এই মাত্র তার সাথে কথা বলেছি। talk to, ঠিক আছে? talk to. I have already drank. এই drunk, drunk কি drank, এটা হচ্ছে V2। এটা কি? V2। drunk কি drunk, এটা হচ্ছে V3। হ্যাঁ, আরিফুল, ওকে। কল টু হিম না, হ্যাঁ শ্রাবণ আক্তার, আই হ্যাভ জাস্ট কল টু হিম না, আই হ্যাভ জাস্ট কলড হিম। কলের পরে ডিরেক্ট অবজেক্ট বসে, এখানে তোমার কোনো প্রিপজিশন বলবে না, কল টু হিম হবে না, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনের জন্য কি করব, এটা একটা বিস্তারিত আলোচনা তোমাদেরকে অন্য কোনো ক্লাসে বলবো না, হ্যাঁ? বা প্রোনাউন্সিয়েশনটা ফ্রিতে শিখতে চাইলে ফ্রিতে শেখাবো, সমস্যা নেই। এসএসসির জন্য পূর্ণ ভাই, এসএসসির জন্য কোর্স আমরা আনতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই, আপাতত নাই। দেখো রিসেন্টলি, লেটলি মানে সম্প্রতি মানে এই কয়েকদিনের ভিতরে কোনো কাজ করেছি, সম্প্রতি কোনো কাজ করেছি, কিছু একটা করেছি, হ্যাঁ, কি ইউজ করতে হবে? রিসেন্টলি অথবা লেটলি ইউজ করতে হবে। যেমন মুভিটা আমি সম্প্রতি দেখেছি, তুমি তাকে বললো যে এই একটা মুভি রিলিজ হয়েছে, দেখছিস ইন্ডিয়ান মুভি? হ্যাঁ, ইন্ডিয়ান তো অনেক মুভি আছে, তো বললো যে একটা মুভি রিলিজ হয়েছে, তো এই মুভিটা তুই দেখেছিস? তুমি তাকে তখন বললা হ্যাঁ এই মুভিটা কয়েকদিনের ভিতরে দেখেছি, মানে এই তো কয়েকদিন হলো দেখেছি, মানে সম্প্রতি দেখেছি আর কি। সো ইউ হ্যাভ টু ইউজ রিসেন্টলি। কি ইউজ করতে হবে? রিসেন্টলি ইউজ করতে হবে। সো মুভিটা আমি সম্প্রতি দেখেছি হবে আই হ্যাভ ওয়াচ দ্য মুভি রিসেন্টলি, অথবা আই হ্যাভ রিসেন্টলি ওয়াচ দ্য মুভি, ঠিক আছে? রিসেন্টলিটা তুমি হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের মাঝখানে নিতে পারো, আবার রিসেন্টলি লেটারটা বাকি শেষেও ইউজ করা যায়, হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে, as an adverb. So I have watched the movie recently. The company has recently launched a new product. কোম্পানিটি সম্প্রতি একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে। নিজে নিজে বাকিগুলো পড়ে নিবা, এগুলো দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবা। ইয়েট যখন কোনো বাক্য থাকবে তখন মানে ওটা মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আমি এখনো কোনো কিছু করিনি, আমি এখনো হচ্ছে ইংরেজি পড়া শুরু করিনি, আমি এখনো ফাইনাল পরীক্ষার জন্য পড়া শুরু করিনি, ঠিক আছে? আমি এখনো তাকে কল দিইনি, ঠিক আছে? এরকম আমি এখন ইফতার করিনি। সো সবগুলোই হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তোমাকে ইউজ করতে হবে ইয়েট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ইয়েট, বাক্যের শেষে ইউজ করবা, ইয়েট ইউজ করতে হবে, এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেলতে হবে। যেমন আমি এখনো ব্রেকফাস্ট করিনি, সো আই হ্যাভেন্ট হ্যাড, খাওয়া অর্থে হ্যাড, হ্যাঁ, হ্যাভের V3, হ্যাড খাওয়া অর্থে। এই হ্যাডটা মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আই হ্যাভেন্ট মানে আই হ্যাভ নট হ্যাড মাই ব্রেকফাস্ট ইয়েট, আমি এখনো আমার ব্রেকফাস্ট করিনি। সে এখনো আমার মেসেজে রিপ্লাই দেয় নাই, হ্যাঁ, তো শি হ্যাজেন্ট রিপ্লাইড টু সামথিং মানে হচ্ছে কোনো কিছুর উত্তর দেওয়া। সো শি হ্যাজেন্ট রিপ্লাইড টু মাই মেসেজ ইয়েট, সে আমার এখনো মেসেজের উত্তর দেয়নি, বাকিগুলো দেখে নিবা, শেষ, ঠিক আছে? 26-এর জন্য 27-এর জন্য সব কোর্স আছে, 26-27 সব কোর্স আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, হ্যাঁ, আমি এটা বলেছি। 26-27 এখানে কমেন্টও তো আছে, যে সিআরডিএমে একটা বারবার কমেন্ট করতেছে ইবিআই, বাংলা, ইংলিশ, আইসিটি। সো তুমি এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে তুমি হচ্ছে করে ফেলতে পারো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো বা বিস্তারিত জেনে নিতে পারো। ইবিআই একসাথে ভর্তি হলে একটু ডিসকাউন্ট পাচ্ছ, আলাদা ভর্তি হতেও পারো, শুধু ইংলিশ, শুধু আইসিটি, শুধু বাংলা। আচ্ছা, লামিয়া, আই হ্যাভেন স্যাট না সিট, হ্যাঁ, সিট, তাই না? ওকে, এরপরে হচ্ছে কি তোমার এভার, অর্থাৎ তুমি কখনো কোনো কাজ করেছো কিনা লাইফে, এই অর্থে হচ্ছে তোমার এভার ইউজ করতে পারো। যেমন হচ্ছে তুমি কখনো সেন্ট মার্টিন গিয়েছো, মানে কখনো গিয়েছো কিনা সেন্ট মার্টিন। তারপর তুমি কি কখনো খেজুরের গুড় খেয়েছো, মানে তোমার অভিজ্ঞতা আছে কিনা খাওয়ার, কখনো খেয়েছো কিনা এই অর্থে, ঠিক আছে? লামিয়া, I haven't sat down to read the book yet. এটা তো আগেই করে ফেলছো, ঠিক আছে? আচ্ছা, তুমি কি কখনো নদীতে সাঁতার কেটেছো, মানে ডু ইউ হ্যাভ
any experience of swimming in the river? তোমার নদীতে সাঁতার কাটার কোনো অভিজ্ঞতা আছে কিনা, সেটা মানে কখনো তুমি কেটেছো কিনা, কখনো এই কাজটা হয়েছে কিনা, এই অর্থে তুমি এভার ইউজ করতে পারো। তো সেন্টেন্সটা হবে তোমার কি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন তুমি কি কখনো সেন্ট মার্টিন গিয়েছো, হ্যাভ ইউ এভার, এটা ইউজ, হ্যাভ ইউ এভার মানে এই স্ট্রাকচারটা ইউজ করতে পারো, হ্যাভ ইউ এভার তারপর V3, ঠিক আছে। যেমন তুমি কি কখনো সেন্ট মার্টিন গিয়েছো, হ্যাভ ইউ এভার গন টু সেন্ট মার্টিন। তারপর তুমি কি কখনো খেজুরের গুড় খেয়েছো, হ্যাভ ইউ এভার ইটেন ডেট মোলাসিস। তারপর তুমি কি কখনো নদীতে সাঁতার কেটেছো, হ্যাভ ইউ এভার সুইমড ইন দ্য রিভার। ঠিক আছে, এখন এখানে তো সবসময় ইউ থাকবে না, যদি তোমার বাক্যে সে থাকে তখন তুমি দিবা হ্যাজ ইউ এভার, কারণ হি এর সাথে হ্যাজ বসে, তখন তোমার দিতে হবে হ্যাজ ইউ এভার, হ্যাজ হি এভার, সে কি কখনো, হ্যাঁ, হ্যাজ হি এভার গন টু সেন্ট মার্টিন, সে কি কখনো সেন্ট মার্টিন গিয়েছে। ঠিক আছে, তো সাবজেক্টের উপরে ডিপেন্ড করে তোমার হচ্ছে হ্যাজ হবে, হ্যাভ হবে। ঠিক আছে, হ্যাভ ইউ এভার ফেইলড ইন, দেখে তুই কখনো ফেল করেছো, মানে ফেল করার অভিজ্ঞতা আছে কিনা। গুড, সুন্দর। হ্যাঁ, লামিয়া করছে, রাশিদুল হ্যাভ ইউ এভার গন কাশ্মীর, না গন টু কাশ্মীর। ওকে, আর কি এটা অবশ্যই বড় হাতের দিবা, কারণ এটা হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের দিতে হয়, না হলে কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল হবে। ঠিক আছে, যেমন এটা তুমি যদি মেইনটেইন না করো তো যে ভুলটা হবে, যেমন আমি তোমাদের একটা বাক্য দিই, আমি বললাম আমি একটা বাক্য লিখলাম হচ্ছে হ্যাপি, আই এম হ্যাপি। এই যে বাক্যটা তুমি বলো যে আই এম হ্যাপি, এই বাক্যে এই হ্যাপিটা কোন ধরনের পার্টস, এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না কি, বলো। অপশনে আছে মনে করো হচ্ছে এ নম্বর অপশন এন মানে নাউন, বি নম্বর অপশন আছে অ্যাডজেক্টিভ, সি নম্বরে আসে মনে করো অ্যাডভার্ব, আর ডি নম্বর দিলাম না, ডি নম্বরটা ধরো অ্যান্সার হবে না। এই তিনটার ভিতরে অ্যান্সার করো, কি হবে এটা। হ্যাজ নুসরাত এভার গন টু কক্সবাজার। গুড, সুন্দর, এই তো পারতেছো, সুন্দর। আর এই শেষে একটু দিবা, এই যে এটা দিবা না, কোয়েশ্চেন মার্ক দিতে হবে তো। হ্যাভ ইউ এভার চিটেড ইউর মম। আরে তোমরা মমের সাথে চিট করো নাকি, কাহিনী কি? হ্যাঁ গাইস, তোমাদের কাহিনী কি বলো তো। এটার অ্যান্সার করলে চলে যাবো, এটা গুরুত্ব বোঝানোর জন্য এটা একটু দিলাম। হ্যাঁ, প্রমি হচ্ছে অ্যাডজেক্টিভ করেছে, তাহসিন অ্যাডজেক্টিভ করেছে, তারপরে আরিফুল করেছিল অ্যাডজেক্টিভ, বি নম্বর করতেছে সবাই, মানে অ্যাডজেক্টিভই করতেছে সবাই, তাই না? ওকে, থ্যাংক ইউ। মমিনুর করেছে নাউন, রিমি করেছে অ্যাডজেক্টিভ, মেহেদি করেছে অ্যাডজেক্টিভ, জাহিদুল করেছে অ্যাডজেক্টিভ, সবাই অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে অ্যাডজেক্টিভই সবাই করতেছে। হ্যাঁ, এবার তো অ্যাড টু, হাই কিরকম নাম, দুইটা প্রিপজিশন দিয়ে টু। আচ্ছা, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা হ্যাঁ, হ্যাপিটা নর্মালি অ্যাডজেক্টিভ। আই এম হ্যাপি, তোমরা মনে করতেছো আই এম হ্যাপি, আমি তো সুখী, হ্যাপিটা অ্যাডজেক্টিভ। আমি আনন্দিত অ্যাডজেক্টিভ। এই জিনিসটা জানতে হবে, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, কি হয়, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। এখানে আমি যদি দিতাম হ্যাপি, এই যে এইটা ছোট হাতের দিতাম, তখন এটা হতো অ্যাডজেক্টিভ। কি হতো? অ্যাডজেক্টিভ। আই এম হ্যাপি, এইটা ছোট হাতের দিলে তখন এটা আমার অ্যাডজেক্টিভ হতো, অর্থাৎ তখন অর্থ হতো আমি আনন্দিত, আমি খুশি। আর এখানে যেহেতু এইটা বড় হাতের দিয়েছি, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন, তার মানে এটা একটা নাউন। আই এম হ্যাপি মানে আমি আনন্দিত না, আমার নাম হ্যাপি। আই এম হ্যাপি মানে কি, আমি খালিদ বলি না, সো আই এম হ্যাপি, আমার নাম হ্যাপি। ঠিক আছে, সো এই যে ভুলগুলো করা যাবে না। প্রপার নাউন জিনিসটা জানতে হবে, নির্দিষ্ট যে কোনো কিছুর নাম প্রপার নাউন। ঠিক আছে, নির্দিষ্ট যে কোনো, এটা এখানে দাঁড়াও দেখি পেইড বাসের গুলো পারছে কিনা, এটা না পারলে খবর ছিল। এই তো পারতেছে, রোমানা, শিনু, বুরহান, মিরন, এরা পারতেছে, কারণ তোমাদের আমি পড়াইছি তো প্রপার নাউন। তোমরা পেইড বাসের যারা আছে, তোমরা না পারলে তো মায়ের হবে তোমাদের ক্লাসে, অন্যরা ভুল করতে পারে, তোমাদের তো ভুল করা যাবে না। এইখানে হ্যাপিটা নাউন, ঠিক আছে, হ্যাপিটা নাউন, এটা অ্যাডজেক্টিভ না, খেয়াল করবে। হ্যাঁ, তো প্রপার নাউন নির্দিষ্ট যে কোনো কিছুর নাম, নির্দিষ্ট দেশের নাম, নির্দিষ্ট ঘড়ির নাম, ঘড়ির ব্র্যান্ডের নাম, কম্পিউটারের নাম, ঠিক আছে কিনা, যে কোনো কিছুর নাম হতে পারে, দেশের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, সাগরের নাম হতে পারে, নির্দিষ্ট যে কোনো কিছুর নামই হচ্ছে প্রপার নাউন, বড় হাতের অক্ষরে লিখবা। আচ্ছা, এরপরে নেগেটিভ যদি হয়, তাহলে একটা নট যুক্ত করে দিব। কি যুক্ত করব?
আমি হচ্ছে একটা নট যুক্ত করি, আর নটটা কোথায় যুক্ত করতে হয়? অক্সিলারি ভার্বের সাথে নটটা যুক্ত করতে হয়, তাই না? সো ধরো আমি ভাত খাইনি, আগে করেছিলাম আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইনি যখন হবে তখন আমি কি করব? একটা নট যুক্ত করে দেব, এই যে অক্সিলারি ভার্বের সাথে নটটা হবে আই হ্যাভেন্ট ইটেন রাইস। তো বাকিটুকু তো তোমরা পারো, তাই না? সে ভাত খায়নি, হি হ্যাজন্ট ইটেন রাইস, সে ভাত খায়নি। যদি থাকে এখানে সে এখনো ভাত খায়নি, তখন কি হতো বলো তো? শি হ্যাজন্ট ইটেন রাইস ইয়েট, তখন একটা ইয়েট যুক্ত হতো, যে এখনো কোনো কিছু করি নাই, ইয়েট। ঠিক আছে, বুঝতে পারছো? আমি বড় একা, আরে তুমি দুনিয়ায় একা, আমরাও তো একা। আমি বড় একা, মানে একা থাকার কষ্টে সে কষ্টিত হয়ে, হ্যাঁ, শোকে পাথর হয়ে নাম দিয়েছে ফেসবুকে, আমি বড় একা। যাই হোক, তোমার তোমার রিয়েল নামটা তো জানি না, আমরা একটু মজা করলাম, হ্যাঁ ভাইয়া, কিছু মনে করো না। আচ্ছা, আহমেদ সাব্বির বলতেছে, কমেন্টটা ভালো লাগছে আমার। ভাই আমি ভাবছি আপনার আবার টাইপও হয়েছে, মানে টাইপও মানে বুঝো তোমরা যারা নতুন, টাইপিং মিস্টেককে বলা হয়। তোমার যদি টাইপ করতে করতে কোথাও ভুল হয়, তুমি কিন্তু বলতে পারো যে সরি টাইপও হয়েছে, মানে টাইপিং মিস্টেক হয়েছে। সো টাইপও হচ্ছে না, টাইপও হয় না, সবসময় টাইপও হবে না, ঠিক আছে? বিগেস্ট মিস্টেক এভার। আচ্ছা আচ্ছা, এবার আমরা হচ্ছে আর সময় নষ্ট না করি, আমরা হচ্ছে এবার পরে চলে যাচ্ছি, হ্যাঁ, একটু দ্রুত আগাইতে হবে। আমি 2 ঘন্টা, একটু ভালো করে দেখো, হ্যাঁ, একটু ভালো করে বলতেছে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে কাজটা চলতেছে। কাজ চললে সেটা তো মনে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিনা আবার, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও তো কাজ চলে। আমি পড়ছি, আমি খাচ্ছি, সে যাচ্ছে, আম্মু রান্না করছে, তাই না? সে নামাজ পড়ছে, ওযু করছে। সো কন্টিনিউয়াসই মনে হচ্ছে, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অন্য কোনো কন্টিনিউয়াস। দেখো এখানে বলছে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, একটা নির্দিষ্ট সময় ধরে একটা কাজ চলতেছে, এরকমটা কিন্তু বোঝাচ্ছে। আবার বলছে তারা বিকাল হতে খেলা করছে, তারা বিকাল হতে খেলা করছে, একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলছে, এরকমটা কিন্তু বোঝাচ্ছে। আগে কিন্তু এরকমটা আমরা পড়ি নাই, আগে এরকমটা ছিল না, হ্যাঁ, শুধু কাজ চলতো। বাট এখন হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে। হাসান 2000 সাল থেকে এই কলেজে পড়ছে, তার মানে তার এই পড়ার কাজটা চলতেছে এখনো, বাট সেটা কখন থেকে শুরু হয়েছে? 2000 সাল হতে, একটা নির্দিষ্ট সময় থেকে তার কাজটা শুরু হয়েছে। তো যখন তোমার একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে, বা একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ চলবে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যখন এরকম বাংলা বাক্যে এরকম থাকবে যে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 বছর ধরে, 5 বছর ধরে, 2 সপ্তাহ ধরে, হ্যাঁ, অথবা সকাল থেকে বিকাল হতে, 2000 সাল হতে, 2021 সাল হতে, 26 সাল হতে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং অ্যাডমিশন ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সবথেকে গুরুত্বপূর্ণ। এটা ঢাকা ইউনিভার্সিটির বিগত কয়েকটা বছরে প্রেজেন্ট পারফেক্ট থেকে কোশ্চেন এসেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কোশ্চেন এসেছে। ঠিক আছে, বুঝতে পারছো? ভাবতেছো টেন্স, এটা থেকে আবার কোশ্চেন আসে, কেন আসবে না? টেন্স সিকোয়েন্স অফ টেন্স আছে, ওটা থেকে কোশ্চেন আসে। আবার এই যে এটা থেকে আমি কয়েকবার দেখেছি, আমার 19 সালে আমি যখন ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, 19 সালে তো এটা এসেছিল, আমাদের সময় এসেছিল, এরপরে আরো কয়েকবার এসেছে। সো এই টেন্সটা একটু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে কিনা? কোন একটা কাজ যদি একটা নির্দিষ্ট সময় থেকে বা ধরে হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সংজ্ঞা কি রয়েছে? যাক, বিষয়টা তো বুঝতে পারছো, তারপর সংজ্ঞা দেখার দরকার আছে। যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান কালেও চলছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি বললাম আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তার মানে আমার 2 ঘন্টা আগে থেকে কাজটা শুরু হয়েছে, এখনো চলতেছে, অতীত থেকে শুরু, এখনো চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সকাল থেকে পড়ছি, মানে আমার কাজটা অতীত থেকে শুরু হচ্ছে, সকাল, এখন বিকাল, এখন আমি পড়তেছি, তার মানে আমার কাজটা অতীত থেকে শুরু হয়ে এখনো চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, গঠন প্রণালীটা জানতে হবে, গঠন প্রণালীটা হচ্ছে ইম্পর্টেন্ট। গঠন প্রণালীটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, কি হবে? অক্সিলারি ভার্ব, হ্যাভ বিন অথবা হ্যাভ বিন হবে, হ্যাজ বিন হবে। আর যেহেতু কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সো ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এরপরে ওই যে 2 ঘন্টা ধরে, আবার কখনো সকাল থেকে বিকাল হতে, না, ওইটার আগে তোমাকে ব্যবহার করতে হবে সিন্স অথবা ফর। এখন সিন্স কোথায় বসবে, ফর কোথায় বসবে, এই জিনিসটা একটু শিখতে হবে, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট, এইটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে সেন্টেন্স কারেকশন আসে। দেখো ফর কখন হবে? যখন টোটাল টাইম, মোট সময় বোঝাবে, অর্থাৎ তুমি কাজটা কত সময় ধরে করছো, অর্থাৎ মোট সময়টা কত, এরকম বোঝাবে, তখন তোমার সেখানে ফর হবে। যেমন হচ্ছে কি 2 ঘন্টা ধরে, 2 মাস ধরে, 5 বছর ধরে, হ্যাঁ, 3 সপ্তাহ ধরে, হ্যাঁ, 3 সপ্তাহ ধরে হচ্ছে আমি স্পোকেন ইংরেজি শিখছি, তার মানে তোমার স্পোকেন ইংরেজি শেখার বয়স কত? 3 সপ্তাহ। 3 সপ্তাহ ধরে তুমি হচ্ছে শেখার কাজটা করতেছো। তো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর ইউজ করতে হবে এখানে, কি ফর ইউজ করতে হবে? ফর
3 উইকস, ফর 3 উইকস। ওকে, আচ্ছা তুমি বাংলায় দেখে যদি আরো সহজভাবে চিনতে চাও, আচ্ছা তুমি হচ্ছে যদি বাংলা বাক্য দেখে যদি বুঝতে চাও যে কখন ফর হবে কখন সিন্স হবে, তখন কি, যদি তোমার বাক্যে থাকে ধরে, ধরে, হ্যাঁ ধরে, তখন মনে করো ফর হবে। আবার যখন বাক্যে থাকবে হতে থেকে, কি থাকবে, হতে থেকে থাকবে, হতে থেকে থাকবে, তখন হচ্ছে তোমার আবার সিন্স হবে। ঠিক আছে, সেটা বুঝতে পেরেছো? সো ধরে, যেমন আমি 2 বছর ধরে, তাহলে হবে ফর 2 ইয়ার্স, 2 মাস ধরে ফর 2 মান্থস, ঠিক আছে কিনা, 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। আর সিন্স কখন হবে, সিন্স হবে যখন শুরুর সময়টা উল্লেখ থাকে, অর্থাৎ কাজটা কখন থেকে শুরু হয়েছে এই শুরুর সময়টা যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে সিন্স ব্যবহার করবো। কি ব্যবহার করবো, সিন্স ব্যবহার করবো। যেমন হচ্ছে ধরো সকাল হতে, তার মানে সকাল হতে আমি বললাম সকাল হতে আমি পড়ছি, তার মানে কাজটা সকাল থেকে শুরু হচ্ছে, এখানে কিন্তু মোট সময় বলে নাই। সো সিন্স মর্নিং। দুপুর হতে সিন্স নুন। 2020 সাল হতে সিন্স 2020, ঠিক আছে। জুলাই হতে সিন্স জুলাই। আচ্ছা হতে আছে, সবগুলো দেখো হতে আছে, হতে আছে, হতে, হতে থেকে থাকলে সেখানে সিন্স ব্যবহার করবা, ঠিক আছে কিনা। বিষয়টা বুঝতে পেরেছো, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা জানো। আমরা এখন বাংলা বাক্য দেখে যাব, কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা দ্বিতীয় ক্লাসের পিডিএফ ওয়েবসাইটে দেন নাই? আচ্ছা দ্বিতীয় ক্লাসেরটা দেওয়া হয় নাই না, আচ্ছা 2টা আজকে দিয়ে দেবো না ক্লাসের পরে ইনশাল্লাহ। মমিনুর একটা বড় কমেন্ট করেছে কি, আসসালামু আলাইকুম স্যার, আমি অনার্স 3য় বর্ষে ইংরেজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। হঠাৎ এফবিতে আসার পর আপনার ক্লাস আসলো, আপনার বোঝানোর ধরন এক কথায় অসাধারণ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, ভালো কিছু পাবে ইনশাল্লাহ, কিপ স্টেইং, ইউ উইল উইন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ মমিনুর রহমান ভাইয়া, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা পড়ে আমার ভালো লাগলো যে বোঝাতে পারছি তাহলে ঠিকঠাক, তাই না? ওকে, সবাই একটু ক্লাস মনোযোগ দিয়ে করো। আই হ্যাভ বিন রিডিং সিন্স 2 আওয়ার্স। এটা কততম ক্লাস? এটা হচ্ছে তোমার 3য় ক্লাস। কত? 3য় ক্লাস। তার মানে আমাদের এর আগে 2টা ক্লাস আরো হয়েছে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস, 2টা ক্লাস হয়েছে। বললাম তো ফ্রিতে, ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রিতে শেখাচ্ছি, সো ইনরোল করে ফেলতে হবে ফ্রিতে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোথায় সেটা পরে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কাইন্ডলি নক দিবা, যে কোনো প্রয়োজনে নক দিবা, তোমাকে ফ্রিতে ইনরোল করিয়ে দেওয়া হবে। নোটশিট ওয়েবসাইটে পাবা, অনেক ইংরেজি বইপত্র দিয়েছি, আবার আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর গ্রুপ আছে, ওইখানে যুক্ত হয়ে যাওয়ার প্রতিদিন এখানে 2টা করে ভোকাবুলারি দিই, বাংলা অর্থ সহ সেন্টেন্স মেক করে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমি প্রতিদিন যে প্র্যাকটিসগুলো দিব করে ফেলতে হবে, নিজেরা তো করবা না, আবার নিজেরাও বুঝবা না, আবার কোন শব্দটা শিখলে আগে শিখলে ভালো হবে, পরে শিখলে ভালো হবে, কোনটা একাডেমিকের জন্য, অ্যাডমিশনের জন্য নিজে জানো না। সো আমি বেছে বেছে তোমাদেরকে শব্দ ভোকাবুলারি দিয়ে থাকি, ঠিক আছে। সো আবার বাক্য তৈরি করে দিয়ে থাকি এবং বলি যে তোমরা নিজেরা 2টা থেকে 3টা বাক্য তৈরি করো, সেটা করবো অবশ্যই, হ্যাঁ। আচ্ছা গেল, এখন হচ্ছে আমরা একটু করে ফেলি, আমরা হচ্ছে একটু বাক্য করে ফেলি। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তার মানে আমার কাজটা 2 ঘন্টা ধরে চলছে, তাই না, একটা নির্দিষ্ট সময় ধরে চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো করে ফেলো, কি হবে, 2 ঘন্টা ধরে পড়ছি, সাবজেক্ট বাংলাকে শুরুতে থাকে আই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো হ্যাভ বিন হবে অক্সিলারি ভার্ব হিসেবে, কন্টিনিউয়াস যেহেতু মেইন ভার্বের সাথে আইএনজি হলো রিডিং, এই যে বাংলা বাক্যের শেষে কিন্তু ভার্বটা থাকে, এটা আগে পড়িয়েছি। সো আই হ্যাভ বিন রিডিং 2 ঘন্টা ধরে। সো ধরে আছে ফর, অথবা একটা মোট সময় আছে, টোটাল টাইম আছে এখানে, সো হবে এখানে 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। ওকে, বাদ বাকিগুলো এরকমই, একটু নিজে নিজে বাসায় পড়ে নিও, ঠিক আছে, নিজে নিজে একটু বাসায় পড়ে নিও। ক্লাস কি বার হয়, রুটিনটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ফেসবুক গ্রুপ আছে, ওইখানে কভার ফটো দেওয়া আছে, প্রতি মঙ্গলবার দুপুর 2টা এবং শুক্রবার 2:30 থেকে আমাদের ক্লাসটা শুরু হয়। রিফাত, খালিদ সাইফুল্লাহ হ্যাজ বিন স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা সিন্স 2019। বাহ, সুন্দর একটা বাক্য করেছো রিফাত, হয়েছে সুন্দর। হ্যাঁ, আমি 2019 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, সো তোমার বাক্যটা হয়েছে, মানে গ্রামার, বোথ গ্রামাটিক্যালি অ্যান্ড ইনফরমেশন উভয়টা ঠিক আছে, গ্রামার এবং ইনফরমেশন উভয়টা ঠিক আছে। এখন ওকে, এবার হচ্ছে কোয়েশ্চেন যদি করতে চাও, হ্যাঁ যদি কোয়েশ্চেন করতে চাও, সেক্ষেত্রে তুমি স্ট্রাকচারটা ইউজ করবা। ধরো আমি বললাম তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো, বা তুমি কত বছর ধরে এই কোম্পানিতে আছো, আবার তুমি
কত সময় ধরে আমার জন্য অপেক্ষা করছো, এই যে কত সময় ধরে, কতদিন ধরে, কত বছর, মাস, সপ্তাহ ধরে, এই ধরনের যদি কোশ্চেন তুমি করো, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা, কি করবা, তখন তোমাকে ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারটা। জাস্ট মনে রাখবা, হাউ লং হ্যাভ ইউ বিন। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এটা আমরা সামনের দিকে শিখবো। হ্যাঁ, আমাদের ডাব্লিউএস ওয়ার্ড সহ বাকি সব বিষয় আমরা সামনে শিখবো। টেন্সটা শেষ হয়ে গেলে বাকিগুলো আমরা শুরু করবো। তো ওইখানে তো শিখতে পারবা, এখানে স্ট্রাকচারটা মনে রাখতে পারো, হাউ লং হ্যাভ ইউ বিন। এই স্ট্রাকচারটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। হাউ লং হ্যাভ ইউ বিন, ঠিক আছে? যেমন তুমি এই কোম্পানিতে কতদিন ধরে কাজ করছো, তুমি ইউজ করো হাউ লং হ্যাভ ইউ বিন কাজ করছো, না ওয়ার্ক কাজ করা, সেটার সাথে আইনজি হবে কারণ কন্টিনিউয়াস। সো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং এই কোম্পানিতে। এগুলো তো পারবা, এগুলো আগেই পড়ে এসেছি, এটা তো বারবার দেখারও লাগবে না। ইন দিস কোম্পানি হয়ে গেল, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, ক্লাস পিডিএফ কোথায় পাবো? হ্যাঁ, আমি আগে বলেছি যে একটু আমাদের স্যারে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে। তোমাকে 3-4টা লিঙ্ক দেবে। ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দেবে, এরপরে ওয়েবসাইটে কীভাবে এনরোল করতে হবে সেটার লিঙ্ক দেবে। ওয়েবসাইটে নোটশিটগুলো থাকবে, ক্লাসগুলো ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে? আর এবং এই যে ক্লাসগুলো এমন না যে আজকে করতেছো শেষ, ওয়েবসাইটে সারা জীবন থাকবে, তুমি যে কোনো সময় চাইলে দেখতে পারবা। হ্যাঁ, তুমি বিয়ে করে, বিয়ে শাদী করে তোমার বাচ্চা পোলাপান হলেও তাদেরকেও তুমি ক্লাসগুলো দেখাইতে পারবা, সমস্যা নেই, তাদেরও অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? ওকে, আর কিছু বলা লাগবে? আচ্ছা, এবার এভাবে করে ফেলতে হবে। এখন এখানে একটু পার্থক্য হতে পারে, সেটা হচ্ছে যে যদি সাবজেক্ট থাকে সে, কি থাকে সে, বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে তো আমার এখানেও চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে হয়ে যাবে হ্যাজ। আমি বললাম যে সে কতদিন ধরে ইংরেজি শিখছে, কি সে, তুমি না, সে কতদিন ধরে ইংরেজি শিখছে, তখন কি হবে, হাউ লং হ্যাজ হয়ে যাবে, তখন হ্যাজ, কারণ তোমার সাবজেক্ট তখন হচ্ছে যে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ। তো হাউ লং হ্যাজ হি বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি, সেই কোম্পানিতে কতদিন ধরে কাজ করছে। ছুটি দিয়ে হবে কখন? তাহসিন ছুটি করা শুরু করছে, দেখছো? হ্যাঁ, ছুটি দিয়ে দিব, এখনই ছুটি দিয়ে দিব। রমজান, রোজা রমজানের মাস, দীর্ঘ সময় ক্লাস করা তোমাদের জন্য কষ্টকর, আমাদের জন্য কষ্টকর, বাট আমি আজকে চেয়েছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে সব শেষ করাই দিব, বাট আই থিঙ্ক ইটস নট পসিবল টুডে। আজকে এটা সম্ভব নয়। উই উইল ট্রাই ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব, বাট আজকে আমরা কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট টেন্সটা ফুল শেষ করে দিই। হ্যাঁ, এখন এইখানে কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো একদম ইজিলি পারবা, সব ইজিলি পারবা, হোমওয়ার্কগুলো নিজে নিজে করে ফেলবা। অ্যান্সার দেওয়া আছে, দেখে নিবা। পরবর্তীতে হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াসে যাব। হ্যাঁ, আমরা আজকে আর না করি ক্লাস, আমরা নেক্সট ক্লাসে করব। অনেকে ছুটি চাচ্ছে, দীর্ঘ সময় ক্লাস করাও কষ্টকর তোমাদের জন্য। হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং ইন দিস কলেজ, এই কলেজে তুমি কতদিন ধরে পড়াশোনা করছো, একটা কোয়েশ্চেন মার্ক দিবা। হ্যাঁ, তো আকিলাস লেট হয়ে গেল মানে কি, ক্লাস শেষ হয়ে গেছে? লেট না, সুপার লেট হয়ে গেছে তোমার, ঠিক আছে? এই যে তোমরা হচ্ছে কি প্র্যাকটিসগুলো অবশ্যই, যারা প্র্যাকটিস করো না, করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে শিখতে পারবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে কিনা? তুমি যে পারফেক্ট হইতে চাও, তুমি হিরো হতে চাও, প্রো হতে চাও, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, শুধু ক্লাস যথেষ্ট নয়, প্র্যাকটিস করতেই হবে তোমাকে। সো এই আমি তো 2-1টা করে দিয়েছি, বাকিগুলো সব খাতায় নোট ডাউন করবা, প্র্যাকটিস করবা, এবং ফ্রেন্ড রাইটিং এর গ্রুপে একটু পোস্ট করে দিবে, আমাকে মেনশন করে, যাতে হচ্ছে আমি তোমাদের পোস্টগুলো দেখতে পারি, সো দ্যাট আই ক্যান সি ইউর পোস্ট, ঠিক আছে? পোস্টগুলো আমি দেখতে পারি। সো ওকে, এসএস নেওয়ার দরকার নাই, ওয়েবসাইটে আপলোড করে দিব শিট। হ্যাঁ, ওয়েবসাইটে শিট আপলোড করে দিব, ওইখান থেকে একটু ডাউনলোড করে নিও, ডাউনলোড করে এরপর করো তোমরা খাতায়, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ বাঁচায় রাখলে। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।